আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এই ক্লাসটা ডিসিএ একাডেমির নিয়মিত যে রেগুলার ব্যাচ বা এক্সাম ব্যাচে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করি। তো এটা এক্সাম ব্যাচে যে এক্সামটা হয়েছে হেমাটোলজি, এবং হেমাটোলজির সাথে ছোট্ট আরেকটা টপিক ট্রানজিশনাল মেডিসিন। সেই ট্রানজিশনাল মেডিসিনের উপরে আমরা এসবি এক্সাম নিয়েছিলাম এবং এসিকিউ এক্সাম নিয়েছিলাম। তো সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং যেই প্রশ্ন এসবিআই প্রশ্ন দেওয়া হয়েছে, যে এসিকিউ গুলো দেওয়া হয়েছে, সেগুলোর সলভ নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো যেহেতু আমি তৈরি করেছিলাম, তো সলভটাও আমিই নিচ্ছি। এবং আমি আসলে প্রশ্নটা তৈরি করেছি যেহেতু আমি জানুয়ারি সেশনে মিড টার্ম পাস করলাম। তো এই সেশনে আমার মনে হয়েছে যে হেমাটোলজিটাতে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সেইটা চিন্তা করে মূলত এই প্রশ্নগুলো বানানো। তো আমি এখানে যারা পরবর্তীতে জুলাই সেশনে মিড টার্মে অংশ নেবেন, তাদের এই সেশনটা আশা করি কাজে লাগবে। আপনারা যদি লাইভে দেখেন, লাইভেই কাজে লাগবে, বা রেকর্ড যখন দেখবেন তখন রেকর্ডেই আশা করি কাজে লাগবে। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনা শুরু করছি। আমরা প্রথমে এসবিএ গুলো আলোচনা করে নিই। 25টা এসবিএ ছিল। 25টা এসবিএ আমরা একটু দ্রুততার সাথে একটু আলোচনা করে নিই। তো পরীক্ষাটা হয়েছে 10 তারিখ, আজকে আমরা সলভ করছি। আজকে হলো 18 তারিখ। আমরা বেশিক্ষণ সময় নিব না, কেউ প্রশ্নগুলো পড়লেই আসলে উত্তর করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে। আর হোপফুলি আমার কথাবার্তা যারা লাইভে আছে, ফেসবুকে আমি শেয়ার করে দিয়েছি যদি এটা আমার আইডিতে, তো সেজন্য কিছুটা অ্যাক্টিভিটিস বেশি মনে হতে পারে। তো আমাদের বেশিরভাগই যে মেডিকেল মিড টার্ম পরীক্ষা দিবে ব্যাপারটা তা না। তো যাই হোক, তো আমরা আলোচনা শুরু করি। উই ক্যান স্টার্ট। আর আশা করি আমাকে দেখা যাচ্ছে। লেট মি পিন মাই সেলফ, দেন উই ক্যান স্টার্ট। ওকে, গ্রেট। ওকে, ফাইন। তো এখানে আমরা আমরা 25টা প্রশ্ন আমি সেট করেছিলাম, এবং আমি জাস্ট একটু বলে রাখি প্রশ্নগুলো জানুয়ারি সেশনে পরীক্ষা দিয়ে যেটুকু আমি বুঝতে পারলাম বা যেটা আমার অভিজ্ঞতা হলো, সেটা হলো যে বিসিপিএস এখন লাইনের উপরে, ডেভিডসনের লাইন টু লাইন, তো আমরা আজীবনই জানি যে মেডিসিন মানেই ডেভিডসনের লাইন টু লাইন পড়তে হবে। কিন্তু তার আগের কয়েক বছরে বা আমি তো পরীক্ষা দিতে যাওয়ার আগে গত 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে গিয়েছি। গত 4-5 বছরের তুলনায় এসবিএটা এবছর বলা যায় মানে তুলনামূলক কঠিন হয়েছে। আমরা যদি কঠিন শব্দটাকে বলতে চাই, এটা আসলে সত্যি কথা, তুলনামূলক কঠিন হয়েছে। এই অর্থে কঠিন যে প্রশ্নগুলো হুবহু ডেভিডসনের একদম লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা তো জানি যে এসবিএ আসলে বেস্ট অ্যান্সার, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এখন অনেকগুলোকে অ্যান্সার মনে হবে, এবং বাস্তব জীবনে অনেকগুলো অ্যান্সারই কারেক্ট, কিন্তু উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান। এবং বেস্ট কোনটা? বেস্ট যেটা ডেভিডসনে হুবহু লাইনে লেখা আছে। যেমন একটা ডিজিজের 5টা ট্রিটমেন্টই প্রযোজ্য, কিন্তু যেইটা ডেভিডসনে আগে লেখা সেইটাই আমাকে এসবিএতে দিয়ে আসতে হবে। তো আমার মনে হয়েছে যে ভবিষ্যতে যারা পড়বো আমরা, তো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে ডেভিডসনের, সেইগুলোকে আমরা একই রকম ওই মনোযোগটা দিয়েই পড়বো, যাতে পরীক্ষায় আসলে এসবিএটাতে পারা যায়। এবং আমাদের তো আসলে এসবিএর পরে একটা দিন গ্যাপ ছিল যতদূর মনে হয়। তো ওই গ্যাপটা না থাকলে, এবং এসবিএ দিয়ে আসলে সবাই অনেকজনই আমি দেখলাম যে হতাশ হয়ে গেছে, এবং মনে হচ্ছিল যে আদৌ কি রিটেন ক্লিয়ার বা রিটেন পাস হবে কিনা। কারণ এসবিএটা আমার মনে হয়েছে অ্যাটলিস্ট যারা আমরা মিড টার্মের প্রিপারেশন নেই সেই তুলনায় কিছুটা এবার অ্যাটিপিক্যাল ছিল, এটুকু আমার ভার্সনটুকু আমি বলতে পারি। তো সেই জন্য আমি যখন প্রশ্নগুলো করেছি, আমি ডেভিডসনকে বেস্ট করেই হুবহু প্রশ্নগুলো করেছি। এখানে সবগুলোই উত্তর বলে মনে হতে পারে, কিন্তু যেটা ডেভিডসনের হুবহু লাইন লেখা, আই হ্যাভ পিকড আই হ্যাভ পিকড দ্যাট ওয়ান, আমি সেইটাকে পিক করেছি উত্তর হিসাবে। ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। আমরা এখানে প্রথম যে প্রশ্নটা করেছি, আ 65-year-old man undergoing through blood work is found to have paraprotein band in his serum electrophoresis. ওকে, ডান। সিরাম ইলেকট্রোফোরেসিস তার করা হয়েছে, সেখানে একটা প্যারাপ্রোটিন ব্যান্ড পাওয়া গেছে। হি ইজ অ্যাসিমটোমেটিক, বাট ফার্দার ইনভেস্টিগেশনস রিভিল নো লাইটিক বনি লেশন অর অর্গান ডিসফাংশন। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লু আমাদেরকে দিয়ে দিল। আচ্ছা, হিজ বোন মেরো বায়োপসি শোজ প্লাজমা সেলস কনস্টিটিউটিং অফ 7% অফ দ্য নিউক্লিয়েটেড সেল। তো এই জায়গাতে আমরা বুঝতে পারছি দিস ইজ আ প্যারাপ্রোটিন, এটা একটা প্যারাপ্রোটিন অ্যাসোসিয়েটেড ব্লাড ক্যান্সার, রাইট? হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, হুইচ ওয়ান ইজ প্যারাপ্রোটিন অ্যাসোসিয়েটেড, বা সেই টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে। এখন এটা আসলে এক্স্যাক্টলি কি প্রশ্ন করা হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, এখানে যেটা বলে দিয়েছে যে 7% নিউক্লিয়েটেড সেল। তো হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট? তো আমরা এখানে কয়েকটা জিনিস আমরা চিন্তা করতে পারি, যে আমরা তো আমাদের বইয়ের মধ্যে 3টা টপিক দেওয়া, তাই না? একটা হলো যে মনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনসার্টেইন সিগনিফিকেন্স, এইটা একটা, রাইট? তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে 7% অফ
নিউক্লিয়েটেড সেল, তখনই আমরা আমাদের মাথায় হঠাৎ করে মনে পড়বে যে মনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনসার্টিন সিগনিফিকেন্স, এইটাতে কিন্তু বোন ম্যারোতে এই যে সেলস গুলো 10%-এর কম থাকবে। আমরা জানি যে মাল্টিপল মায়োলোমাতে সেটা 30%-এর বেশি থাকে। যেহেতু এটা 10%-এর কম, এখানে বলে দিয়েছে 7%, তার মানে এটা আর যাই হোক এইটা মাল্টিপল মায়োলোমা না। এবং তার উপর এখানে বলে দিয়েছে এটা অ্যাসিমটোমেটিক বা অন্য কোনো সিমটমস এখানে নাই, এবং এটাকে ওয়াল্ডনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়াও চিন্তা করার আসলে সুযোগ নাই। তো এখানে 7% বলে দেওয়ার ফলে আমাদেরকে জেনেই বুঝেই নিতে হবে দিস ইজ এম গাছ, রাইট? তো এখন আমরা তাহলে কি করব? যেহেতু একটা এম গাছ, আমরা কি কেমোথেরাপি শুরু করব, নাকি বিসফসফোনেট শুরু করব, নাকি প্রত্যেক বছর বছর সিরাম প্রোটিন মনিটর করব, নাকি অটোলোগাস হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করব? তো এই লাইনটা হুবহু ডেভিডসনের এম গাছের থেকে আমি তুলে দিয়েছি। আপনি যদি ডেভিডসনের এম গাছের অংশটুকু দেখেন, দ্বিতীয় প্যারাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে এটা একটা অ্যাসিমটোমেটিক কন্ডিশন, এবং এখানে ইন্টারমিডিয়েট immediate risk of progression, immediate risk of no immediate risk of progression to malignancy। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য কেমোথেরাপি শুরু করা দরকার নাই, কোনো বনিলেশন নাই, তার মানে বিসফসফোনেট শুরু করারও বা বিসফসফোনেট চালু করারও কোনো দরকার নাই, রাইট? ঠিক আছে, ওকে। তো এইটাতে মূলত ডেভিডসন স্পষ্ট করে বলা আছে যে আমাদেরকে এখানে এটা বছরে মাত্র 1% চান্স এটা মায়োলোমাতে কনভার্ট করার, আমাদেরকে এটা অ্যানুয়াল মনিটরিং করতে হবে। তাহলে আমার এখানে উত্তর হলো কোনটা? আমাদের এখানে উত্তর হলো অ্যানুয়াল মনিটরিং অফ সিরাম প্রোটিন লেভেল। তো আমি খুব স্পষ্ট করে তথ্যটাও দিয়ে দিয়েছি যে এটা ডেভিডসনের 975 নম্বর পেজ থেকে আমরা নিয়েছি। হোপফুলি এটা আমাদেরকে এই টপিক থেকে যতটা কঠিন প্রশ্ন করা সম্ভব, আমি কঠিন না হলেও ডেভিডসন বেসড করে এই প্রশ্নটা করার চেষ্টা করেছি। ওকে, সো এই টপিকটা আমরা যখন পড়বো, মনোযোগ দিয়ে পড়বো, তো তাহলে এটা উত্তর করা যাবে, না হলে একটা ভুল হওয়ার চান্স থেকেই যায়। ডান। তো এই একই রকম টপিক, এই টপিকটা প্যারাপ্রোটিন অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি, এটা মিড টার্মের জন্য প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। তো একই রকম টপিক থেকে যেহেতু হেমাটোলজি শুধুমাত্র, এখান থেকে আরো একটা প্রশ্ন করা হয়েছে। 72-year-old male presents with fatigue, recurrent epistaxis and blurred vision. Examination reveals engorged retinal veins. Blood tests show a significantly elevated immunoglobulin M প্যারাপ্রোটিন লেভেল। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং মোস্ট লাইকলি আন্ডারলাইং কন্ডিশন? তো এটা একটা ডিরেক্ট আমার কাছে কি চেয়েছে, একটা ডায়াগনোসিস চেয়েছে। এরকম প্রশ্ন যে এবার আসেনি তা কিন্তু না, এরকম প্রশ্ন কিন্তু এসেছে। তো এইটাকে দেখে আমাদেরকে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা হাইপার ভিসকোসিটির জন্য যে অসুবিধাটা হয়, হাইপার ভিসকোসিটি রিলেটেড সিমটমস কি কি, সেটা ফ্যাটিক, রিকারেন্ট এপিস্টেক্সিস অ্যান্ড ব্লাড ভিশন অ্যান্ড অলসো রেটিনাল এঙ্গোর্জড ভেইনের কথা বলে দিয়েছে। তো হাইপার ভিসকোসিটি সিন্ড্রোমের এখন কি কি ঘটতে পারে? তো আমরা জানি যে মূলত হাইপার ভিসকোসিটি নিয়ে প্রেজেন্ট করে মেইনলি ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া, মাল্টিপল মাইলোমাও করে, কোনো সন্দেহ নাই। তো এখানে তো হাইপার ভিসকোসিটি যাদের যাদের হতে পারে, এই প্রত্যেকটাতেই হাইপার ভিসকোসিটি হতে পারে, মাল্টিপল মাইলোমা, ওয়েলডেনস্ট্রোম, বা সিএলএল, বা পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, বা পলিসাইথেমিয়া ভেরাতে প্রত্যেকটাতে হাইপার ভিসকোসিটি হতে পারে। বাট যখন এখানে বলে দিল সিগনিফিকেন্টলি ইলেভেটেড এম প্যারাপ্রোটিন লেভেল, তখন কিন্তু আসলে ছোট্ট একটা চেইন চলে আসবে। আমরা সবাই জানি যে ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া এইটা একটা লো গ্রেড লিম্ফোমা, এটার অপর নাম প্লাজমোসাইটিক লিম্ফোমা, যেটাতে এইরকম আইজিএম প্যারাপ্রোটিনেমিয়া ডেভেলপ করে। তো এবং সাথে হাইপার ভিসকোসিটির সিনড্রোম থাকে। তো এবং আলটিমেটলি দিস ইজ এ কেস অফ ওয়েলডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া। আমরা পার্থক্য কিভাবে মাল্টিপল মাইলোমার সাথে করব? যদি মাল্টিপল মাইলোমা হতে হয়, তাহলে ওই যে ওখানে আমাদেরকে আরেকটু বলে দিবে কিডনি ডিসফাংশন আছে কিনা, সেখানে বোনি লেশনস আছে কিনা। বোনি লেশনস ছাড়া এবং কিডনি ডিসফাংশন ছাড়া মাল্টিপল মাইলোমার কেস সিনারিও সাধারণত সাজানোর কথা নয়। তো যখন আমরা শুধুমাত্র হাইপার ভিসকোসিটি সিনড্রোম নিয়ে দেখব এবং আইজিএম প্যারাপ্রোটিন লেভেলের কথা দেখতে পাচ্ছি, দিস ইজ এ কেস ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া। আমরা যে এই টপিকটা মনোযোগ দিয়ে পড়েছি, তারা এটা তাদের কাছে খুব সহজ প্রশ্ন। যারা প্রথমবার পড়বো তারা পড়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবো।
এই তো। সো আমরা তাহলে সামনের দিকে যাই। একই রকম টপিক থেকেই কয়েকটা প্রশ্ন করা হয়েছে যাতে এই টপিকটা পুরাপুরি পড়া হয়ে যায়। কিছু টপিকে, এবং আমরা যেহেতু একই চ্যাপ্টার থেকেই এসএকিউ করেছি, একই চ্যাপ্টার থেকে এসবিএ করেছি, কিছু টপিক এসবিএ তে গুরুত্ব দেওয়া হয়েছে, কিছু টপিক এসএকিউ এর জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই জন্য মনে হতে পারে যে কিছু টপিক থেকে এসবিএ বেশি করা হয়েছে, আবার কিছু টপিক থেকে এসএকিউ বেশি করা হয়েছে। সো আমরা যদি সামনের দিকে যাই, এই প্রশ্নটা করা হয়েছে, আ 60-year-old man presents with fatigue, bone pain and recurrent infection. Blood tests show anemia and hypercalcemia. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইস্যু, সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস শো এম প্রোটিন স্পাইক অ্যান্ড ইউরিন ডিটেক্টস বেঞ্চ জোনস। তো এখানে যেভাবে বলা হয়েছে এটা আসলে যে কেউ আমরা বুঝতে পারবো দিস ইজ এ কেস অফ মাল্টিপল মায়োলোমা, তাই না? এখানে আমরা একটু খেয়াল করি, এখানে বনি পেইন তার মানে লাইটিক লেশনস আছে, এবং প্যানসাইটোপেনিয়াও হয়তো একটা ডেভেলপ করে গেছে, কারণ রিকারেন্ট ইনফেকশন সাথে অ্যানিমিয়ার কথা বলা হয়েছে, এবং এম প্রোটিনের স্পাইক দেখা যাচ্ছে। তো এখানে সব ইউরিনে বেঞ্চ জোনস প্রোটিন, এখানে আসলে আর বলার কিছু নাই, দিস ইজ এ কেস অফ মাল্টিপল মায়োলোমা। প্রশ্নটা করেছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ডায়াগনস্টিক টেস্ট টু কনফার্ম দ্য কন্ডিশন। ডেভিডসনে কিন্তু ডিরেক্টলি লাইনগুলো দেওয়া, যেহেতু ডিরেক্টলি লাইনগুলো দেওয়া, পরীক্ষায় ডিরেক্টলি পারতে হবে। আমরা অনেক কিছু ভাবেই তো ডায়াগনোস করতে পারি, তাই না? বোন ম্যারো বায়োপসি, সিরাম প্রি লাইট চেন অ্যাসে, হোল বডি এমআরআই, এমনকি পেট সিটি। তো এটা একটা সহজ প্রশ্ন, কিছু প্রশ্ন সহজ করা হয়। সো আমরা সবাই জানি যে এই ম্যালিগনেন্সিটা কনফার্ম করার জন্য আমাদেরকে বোন ম্যারো বায়োপসি করতে হবে। ঠিক আছে। সো আমরা, দিস ইজ ইম্পর্টেন্ট, এবং এই বোন ম্যারো বায়োপসি করে প্লাজমা ক্লোনাল সেল 10%-এর বেশি পেলে সেটা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেস্ট। ডেভিডসনের পেজে, ডেভিডসনে দেওয়া আছে। হোপফুলি আমরা এটা উত্তর করতে আমরা এটা পারবো। রাইট, ওকে, ডান। তাহলে আমরা তিনটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। 25টা আমরা একটু ফাস্টার করব, কারণ আমাদেরকে এসিকিউ সলভ করতে হবে। সো আ 68-year-old মেল প্রেজেন্টস উইথ ফ্যাটিক, ওয়েট লস, নাইট সোয়েট। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাটিক, ওয়েট লস, নাইট সোয়েট। ব্লাড টেস্ট রিভিল নর্মোসাইটিক অ্যানিমিয়া উইথ আইজিএম প্যারাপ্রোটিন লেভেল। যেহেতু একই টপিক, সিঙ্গেল টপিক থেকে একটু বেশি ফোকাস করা হয়েছে, এটাকে হয়তো বা রিশাফল করলে টপিকটা একই রকম মনে হতো না, বাট একই জায়গায় দেওয়া, রিশাফেল করলে হয়তো এরকম বোঝা যেত না। এ ফান্ডোস্কোপি শোজ ডাইলেটেড অ্যান্ড টর্সুয়াস রেটিনাল ভেইন এবং কমপ্লেন্টস অফ হেডেক। এখানেও হাইপার ভিসকোসিটি সিনড্রোম দেখা যাচ্ছে। প্রশ্ন বলেছে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট ট্রিটমেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট ট্রিটমেন্ট, ডেভিডসনের ডিরেক্ট লাইনটা দেওয়া ওয়াল্ডনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিলিনেমিয়াতে। এখানে হুবহু একই জিনিস, প্রশ্ন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 2 and 4 এই দুটারই হাইপার ভিসকোসিটি সিনড্রোম, দুটাই ওয়াল্ডনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিলিনেমিয়া। একটা ছিল ডায়াগনোসিস, আরেকটা থেকে আমি যেটা প্রশ্ন করেছি, একটা ছিল ডায়াগনোসিস, আরেকটা থেকে আমি প্রশ্ন করা হয়েছে যে ইমিডিয়েট ট্রিটমেন্ট কি। পরীক্ষায় কিন্তু এটা আসে, সবগুলোই কিন্তু ট্রিটমেন্ট হতে পারে, খেয়াল করেন বইয়ে কিন্তু সবগুলোই দেওয়া, কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট কথাটা যদি দেওয়া থাকে তাহলে উত্তর করতে হবে প্লাজমা ফেরেসিস। প্রশ্নটা এইরকম, এই চারটাই কিন্তু আমরা ব্যবহার করি ওয়াল্ডনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিলিনেমিয়ার জন্য, আমরা চারটাই কিন্তু ব্যবহার করি। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে যখন ইমিডিয়েট ট্রিটমেন্ট কথাটা বলবে তখন আমরা কোনটা উত্তর করব? তখন আমরা প্লাজমা ফেরেসিস। যেহেতু এইটাই বইয়ে দেওয়া, প্লাজমা ফেরেসিস ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট টু র্যাপিডলি রিডিউস দ্য আইজিএম লেভেল অ্যান্ড রিলিভ সিমটম। বইয়ের লাইন, এটা আমাদেরকে শিখে ফেলতে হবে। তো আমার এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা অনেক পড়বো, কিছু পড়া যাতে আমরা যখন প্রশ্ন সলভ করব সেই সলভ করা দেখে শিখে নিতে পারি। আমরা পড়ার সময় হয়তো এই জিনিসটাতে খেয়াল করি না, সেই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে এই প্রশ্নটা করেছি আমি। জাস্ট উদ্দেশ্য আমার সেটাই ছিল, যাতে প্লাজমা ফেরেসিসটা অন্তত পক্ষে শেখা হয়ে যায়। ওকে, ওকে। লাস্ট প্রশ্ন এই টপিক থেকে একটা আমি বিশ্বাস করি যে নেক্সট এসবিএ তে একটা প্রশ্ন থাকবে, আমি এটা বিশ্বাস করি যে নেক্সট মিড টার্মে এই টপিকগুলো থেকে একটা এসবিএ থাকার কথা বা এসসিকিউ থাকার কথা। যেহেতু এটা ইম্পর্টেন্ট, সেজন্য এখান থেকে আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করব। আ 58-year-old woman presents with persistent lower back pain, recurrent infection and increasing fatigue over last 3 months। এখানেও দেখা যাচ্ছে একটা বনি পেইনের কথা বলা আছে, ইনফেকশন এবং ফ্যাটিক, ঘুরে ফিরে একই কথা, বোঝাই যাচ্ছে যে এখানে কোনো না কোনো ভাবে এটা মাল্টিপল মায়োলোমার দিকে যাবে। ব্লাড টেস্টে অ্যানিমিয়া পাওয়া গেল। এখানে দেখেন কিডনি ইনভলভের কথা বলে দিয়েছে, ইলেভেটেড সিরাম ক্রিয়েটিনিন, তার মানে তার কিডনি ইনভলভ করেছে, এবং হাইপার ক্যালসিমিয়া। ইলেকট্রোফোরেসিসে মনোক্লোনাল আইজিজি স্পাইক। ওকে, ফাইন।
মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিসে নিচের কোনটা আমাকে সাহায্য করবে? ইলাভেটেড সিআরপি, ইলাভেটেড বিটা টু মাইক্রোগ্লোবিউলিন, নাকি হাই লিউকোসাইট কাউন্ট, নাকি ইনক্রিজড অ্যালবুমিন টু গ্লোবিউলিন রেশিও? ডেভিডসনে ডিরেক্টলি দেওয়া আছে। পেজ নাম্বারটা বোধহয় একটু এখানে ভুল দেওয়া। আমরা এটা প্রোভাইড করার সময় এই পেজ নাম্বারটা মনে হয় একটু ভুল চলে আসছে ফাইনাল এডিটে। তো এইখানে ডেভিডসনের মাল্টিপল মাইলোমা টপিক থেকে দ্য আনসার ইজ ইলাভেটেড সিরাম বিটা টু মাইক্রোগ্লোবিলিন। এবং আমরা জানি যে সিরাম বিটা টু মাইক্রোগ্লোবিলিন লেভেল এইটা একটা প্রোগনোস্টিক মার্কার। দিস ইজ ইম্পর্টেন্ট প্রোগনোস্টিক, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রোগনোস্টিক মার্কার। তো সিরাম বিটা টু মাইক্রোগ্লোবিলিন লেভেল দেখে আমরা এটা আমাদের সাপোর্ট করবে মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিসে। তো এটা অন্যভাবে প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটা ইম্পর্টেন্ট প্রোগনোস্টিক মার্কার ফর মাল্টিপল মাইলোমা। তো এই যে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন, সেখানে আমাদেরকে মনে রাখতে হবে। ডান। সো এই টপিক থেকে আমি একটু বের হয়ে যাচ্ছি। মন খারাপ করার দরকার নাই এই জন্য যে একই টপিক থেকে 5টা প্রশ্ন করা হয়েছে, বাট ওই টপিকটা এই জন্য করেছি কারণ এখান থেকে হয় একটা এসএ কিউ আসবে, না হলে একটা এসবিএ আসবে, যাতে আমরা প্রপার রেসপেক্ট দিই এই টপিকটাকে। ডেভিডসনের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লাইন যাতে আমরা গুরুত্ব দিয়ে পড়ি, সেই জন্য এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করা। ওকে, আ 60-year-old man presents with fatigue, weight loss, and night sweat. Okay, fatigue, weight loss, and night sweat. Examination reveals massively enlarged spleen. This is a term, একদমই এই টার্মটা খুব স্পেসিফিক কোনো কিছুর সাথেই জড়িত, রাইট? ব্লাড টেস্ট শো অ্যানিমিয়া, টিয়ার ড্রপ। পিবিএফ এর মধ্যে আমরা টিয়ার ড্রপ শেপড রেড ব্লাড সেল পাচ্ছি। অ্যান্ড দেয়ার ইজ এ লিউকো ইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। JAK2 মিউটেশন ইজ ডিটেক্টেড। এর চেয়ে বেশি আসলে এত সহজ করে বলে দিবে না হুইচ ওয়ান ইজ দ্য ডায়াগনোসিস। এইটা আসলে খুব সহজ হয়ে গেছে, এই প্রশ্নটা আসলে খুব সহজ হয়ে গেছে। দিস ইজ আ টিপিক্যাল পিকচার, পিকচার অফ মাইলোফাইব্রোসিস, রাইট? যেখানে পেশেন্টের চিফ কমপ্লেইন্ট হবে নাইট সোয়েট, ওয়েট লস অ্যান্ড ফ্যাটিক, অনেকটা টিবি লাইক প্রেজেন্টেশন, বাট when we examine there is massively enlarged spleen. Massive splenomegaly, one of the finest cause is, one of the most common cause is myelofibrosis. এইটা বলে দিলেই আসলে মাইলোফাইব্রোসিস উত্তর হয়ে যাওয়ার কথা, কিন্তু এরপরও টিয়ারড্রপ সেল যখন আলাদা করে বলে দিচ্ছে পিবিএফ এ, যখন জ্যাক2 মিউটেশনের কথা বলে দিচ্ছে, তো আমাদেরকে বুঝে নিতে হবে দিস ইজ হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি অ্যান্ড দিস ইজ মাইলোফাইব্রোসিস। এর বাইরে এখানে আসলে কিছুই নাই। সো দিস ইজ এ কেস অফ মাইলোফাইব্রোসিস, রাইট? ওকে, তো এখন একই রকম মাইলোফাইব্রোসিস থেকে আরো একটা প্রশ্ন করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিপিক্যাল ফিচার অফ মাইলোফাইব্রোসিস। তো আমরা যেটা মাত্র পড়লাম সেখান থেকে এটা উত্তর করা যায়। তো মাইলোফাইব্রোসিস থেকে হাইপার সেলুলার বোন মেরো পাওয়া যাবে? দ্য আনসার ইজ নো, কারণ মাইলোটা তো ফাইব্রোসড হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি হাইপার সেলুলার ইনিশিয়ালি হলেও পরবর্তীতে কিন্তু এটা আর থাকে না। ইনক্রিজড ব্লাস্ট কাউন্ট, লিউকোএরিথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া, নাকি ইনক্রিজড রেটিকুলোসাইট কাউন্ট? তো এটা ডেভিডসনে ডিরেক্টলি দেওয়া, দেয়ার ইজ লিউকো ইরেথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া। তো পরীক্ষায় তো আর দুটো প্রশ্ন আসবে না, কারণ হেমাটোলজি থেকে সর্বোচ্চ একটা বা দুটো প্রশ্ন আসবে। যদি মাইলোফাইব্রোসিস থেকে আসে তাহলে এইরকম প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে একটা প্রশ্ন করা হয়েছে অবহেলিত একটা টপিক। এই টপিক থেকে যে খুব বেশি প্রশ্ন করা হয় তা না, কিন্তু এরকম অবহেলিত টপিক থেকে কিন্তু এবার প্রশ্ন এসেছে। এইবার প্রশ্ন এসেছে আমাদের এই 2000 জানুয়ারির মিডে। ওই টপিকগুলো হয়তো অনেকে আমরা পড়ে যাই না, অনেক পয়জনিং পড়ে গিয়েছি, কিন্তু পরীক্ষায় বোধহয় কি একটা পয়জনিং থেকে প্রশ্ন চলে আসলো। দেখা গেল যে ওই লাইনগুলো কেউ ভালো করে পড়ে যায় নাই, এবং ওই এসবি এটা কারো ভালো হয় নাই, এবং ওটা ভুল গেলেই তো, ওটা ভুল যাওয়া মানেই তো 2 মার্ক নাই। তো 2 মার্ক তো বুকের মধ্যে লাগবে, এবং পরীক্ষায় যেহেতু এখানে একটা পাস ফেলের একটা বিষয় থাকে, তো আমরা কোনো টপিককে মানে ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, সেটাকে অবহেলা করব না। প্রথমবার যখন পড়ছি অবশ্যই পড়তে হবে। যেমন এই টপিকটা অনেক সময় আমরা পড়ি না। A 58-year-old woman presents with headache, digital ischemia, this is important, and burning pain in her finger. Her platelet count is 1500 into 10 to the power 9. No Philadelphia chromosome is detected. এইটা দ্বারা বুঝাই দিল যে এইটা ওই ম্যালিগনেন্সি না। হুইচ ওয়ান অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখন এখানে এইটা যে সিএমএল না, এইটা তো ফিলাডেলফিয়া দিয়েই বুঝাই দিল যে পাওয়া যায় নাই, তো এটাকে মোটামুটি রুল আউট করা হলো। এখন এটা কি মাইলোফাইব্রোসিস, এটা কি পলিসাইথেমিয়া ভেরা, নাকি এটা এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া? আমরা জানি যে আমাদের প্লেটলেট কাউন্ট নর্মালি কত, 150 থেকে 400 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখানে কিন্তু অনেক বেশি দেওয়া, কত, 1500 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটা দেখে বুঝতে হবে যে এটা থ্রোম্বোসাইটোসিস হচ্ছে এখানে একটা।
তো এটা কোন ধরনের এখানে আসলে, তাহলে দিস ইজ এ ডিজিজ অফ প্লেটলেট, এটা প্লেটলেটের ডিজিজ। এবং দিস ইজ এ কেস অফ এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, এটা একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার অফ অফ আনকন্ট্রোল প্লেটলেট প্রলিফারেশন, যেটার কমন প্রেজেন্টেশন হয় ডিজিটাল ইসকেমিয়া, বার্নিং পেইন অ্যান্ড হেডেক। ঠিক আছে। সো আমরা আলটিমেটলি দেখলাম যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম যে নাই, সেটা দ্বারা সিএমএল কে আমরা এক্সক্লুড করে দিলাম। তো এরকম প্রশ্ন তো দিয়েই দিতে পারে, কারণ এই টপিকটা তো আমরা পড়ি না। এবং এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, এটা কিন্তু আমরা বেশিরভাগ সময়ই এক্সক্লুড করি, বেশিরভাগ সময়ই আমরা পড়ি না। তো যেহেতু এরকম দিতে পারে, অন্তত পক্ষে ডিসিএ তে এক্সাম দেওয়ার থ্রুতে, ডিসিএ তে এক্সাম দেওয়ার মানে উপকার হিসেবে এই সিনারিওটা অন্তত পক্ষে ব্রেনের মধ্যে ঢুকে যাক, এই সিনারিওটা যাতে অন্তত পক্ষে পারা যায়। তো ডান, হোপফুলি উই ক্যান ডু দ্যাট। নাও এই টপিকটা এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া মানে ছোট্ট টপিক, কিন্তু এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। 55-year-old men presents with headache, 55-year-old men presents with headache, dizziness, pruritus after bathing, খুব ইম্পর্টেন্ট। pruritus after bathing এটা একটা টিপিক্যাল প্রেজেন্টেশন, রাইট? and ruddy complexion. Blood tests show increased hemoglobin and hematocrit 58%, and there is presence of JAK2 mutation. এটা একটা এমবিবিএস এর বাচ্চাও বলতে পারবে this is a case of polycythemia vera, right? This is a case of PRV. But the question is, which one is the appropriate initial treatment? ডেভিডসনে এই লাইনটাই কিন্তু দেওয়া। আমরা কিন্তু পিআরভি পেশেন্টকে হাইড্রোক্সি ইউরিয়া দেই, একসময় ইরাইথ্রোপোয়েটিন থেরাপিও দেওয়া হয়, লাগলে প্ল্যাটলেট ট্রান্সফিউশন লাগলে দেওয়া হতে পারে। লো ডোজ অ্যাসপিরিন ভ্যানিসেকশন তো আমরা করি। হুইচ ওয়ান শুড বি গিভেন ইনিশিয়ালি? Very important. The initial treatment is, the initial treatment is very important, is low dose aspirin and venesection. ডেভিডসন থেকে ডিরেক্ট তোলা হয়েছে। আমি আবারও বলছি, প্রত্যেকটাই মনে হতে পারে, আমি আবারও বলছি যে প্রত্যেকটাই মনে হতে পারে যে উত্তর হওয়া সম্ভব, কিন্তু যেহেতু পরীক্ষাটা বিশেষ করে মিড টার্ম এফসিপিএস বা বিসিপিএস ইজ বেসড অন ডেভিডসন, ডেভিডসনের যে যে লাইনটা লেখা, আমি আহ, সবাইকে বলবো যে এই টপিকটা আমরা পড়বো, ইনিশিয়াল ট্রিটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ডায়াগনস্টিক, যেটা ডেভিডসনে আলাদা করে স্পষ্ট করে উল্লেখ করা, সেটা যাতে আমরা ব্রেনের মধ্যে সেট করে নিই। তো এইটা ইনিশিয়াল ট্রিটমেন্ট যেহেতু ডেভিডসন এভাবেই দেওয়া, low dose aspirin and venesection, this should be the answer. Okay, ঠিক আছে। ওকে, গ্রেট। ঠিক আছে, দ্য নেক্সট কোয়েশ্চেন, এটাকে আমি বলবো না যে এটা একটা আনইম্পর্টেন্ট টপিক, এটাকে আমি অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিকই বলতে চাই, কারণ এখান থেকে তো বাইরের পরীক্ষাগুলোতে অনেক বেশি প্রশ্ন আসে, এবং আমাদের প্রশ্নের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, এখান থেকে একটা প্রশ্ন চাইলে আসতেই পারে। দিস ওয়াজ আ সিম্পল ডায়াগনোসিস, এটা যে কেউ করতে পারার কথা, প্রশ্নটাকে আমি কঠিন বলবো না, কিন্তু নর্মাল কমন টপিক না। আ 45-year-old man presents with recurrent nosebleed and telangiectasia on his lips, and there is a family history of similar symptom. Which one is the likely diagnosis? তো এইটা যারা একটু পড়ালেখা করবে হেমাটোলজি, সবাই উত্তর করতে পারবো। রিকারেন্ট নোজব্লিড এক নাম্বার প্রেজেন্টেশন, 2 নাম্বার টেলেনজেক্টেশিয়া শব্দটা বলে দেওয়া আছে, এবং তার উপর একটা ফ্যামিলি হিস্ট্রির কথা বলা, তার মানে একটা হেরিডিটারি কথা বলা। তো আসলে ফ্যামিলি হিস্ট্রি আর টেলেনজেক্টেশিয়া, হেরিডিটারি টেলেনজেক্টেশিয়া, ব্যাপারটা আসলে এতটাই সহজ, এবং এটাই তো ক্রাইটেরিয়া। তো হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টেশিয়া, তিনটা কথাই দেওয়া। আমরা যদি একটু তাকায় দেখি, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টেশিয়া, এখানে আসলে এমন ভাবেই দেওয়া। তো আমি এটা আসলে এই জন্য দিয়েছি যাতে এই টপিকটা আমরা সবাই একবার হলো ডেভিডসন থেকে পড়ে নিই। আমি না হয় এই প্রশ্নটা দিলাম, কিন্তু এই টপিক থেকে অন্য একটা লাইন থেকে প্রশ্ন করতে পারে মিড টার্মে, যাতে আমাদের মিস না হয়ে যায়। এই চ্যাপ্টারে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে, এটা হয়তোবা ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অগুরুত্বপূর্ণ হলেও যাতে আমরা এটা একবার ভালো করে পড়ে ফেলি। এবং আমরা জানি যে হেরিডিটারি এইচএইচটি, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টেশিয়াতে, দিস ইজ অ্যান অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং টেলেনজেক্টেশিয়া যে শুধুমাত্র স্কিনে থাকবে ব্যাপারটা তা না, আরো বেশ কয়েকটা অর্গানে থাকে, ইন্টারনাল অর্গানেও কিন্তু এই হেমোরেজ হতে পারে টেলেনজেক্টেশিয়ার কারণে। সো এই টপিকটা একবার গো থ্রু করার জন্য আমি সবাইকে
আহ্বান জানাবো। ওকে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক, আইটিপি। এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটাও ডায়াগনোসিস দিয়েছে আমি, একদম নর্মাল। প্রশ্নটাকে নর্মাল মনে হবে, যারা হেমাটোলজি ভালো করে পড়বে তার কাছে নর্মাল মনে হবে। কিন্তু কিন্তু আপনি যখন পুরো ডেভিডসন মাথায় নিয়ে মিড টার্মে হলে ঢুকবেন, তখন একটা নর্মাল প্রশ্নকে নর্মাল মনে নাও হতে পারে, নর্মাল প্রশ্নকেও নর্মাল নাও মনে হতে পারে। তো আমরা দেখি, আ 30-year-old ওমেন প্রেজেন্টস উইথ ইজি ব্রুইজিং অ্যান্ড আইসোলেটেড থ্রোম্বোসাইটোপেনিয়া। আমরা একটু তাকাই দেখি, এখানে থ্রোম্বোসাইটোপেনিয়া আছে এবং ইজি ব্রুইজিং। বোন ম্যারো বায়োপসি শোস ইনক্রিজড মেগাক্যারিওসাইটস। তো বোন ম্যারোতে আমরা মেগাক্যারিওসাইট দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারোতে ইনক্রিজড মেগাক্যারিওসাইট পাওয়ার কথা না। হেপারিন ইনডিউস থ্রোম্বোসাইটোপেনিয়াতে বোন ম্যারোতে এই চেঞ্জটা হবে না। থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরের টিটিপিতেও বোন ম্যারোর এই চেঞ্জটা হবে না। কিন্তু বাকিগুলো কিন্তু প্রত্যেকটাতেই হবে। এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া, ইজি ব্রুইজিং বা প্লেটলেট কাউন্ট এতটা কমে যাওয়া, এগুলো বাকি তিনটাতে হবে। যেহেতু এখানে বোন ম্যারোর কথাটা আলাদা করে বলে দিলাম, তাহলে এটা একটা বোন ম্যারোর ডিজিজ আসলে। এবং বোন ম্যারো ডিজিজ আসলে কোনটা? আইটিপি, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা কিন্তু একটা বোন ম্যারোর বোন ম্যারোতে এই চেঞ্জটা, বোন ম্যারোতে এই চেঞ্জটা আসে, মানে এই ডিসঅর্ডারে আলটিমেটলি বোন ম্যারোতে এই এই চেঞ্জটা আসে। ওকে, তো দিস ইজ দ্য কেস অফ আইটিপি। যাতে আইটিপি টপিকটা আমরা একবার পড়ি, এই জন্য এই প্রশ্নটা দেওয়া। আমি আম, জানি না সবাই যারা এই ব্যাচে ভর্তি আছেন, আলটিমেটলি সবাই আপনারা এক্সামটা দিয়েছেন কিনা। দিয়ে থাকলে এটা সবারই পারার কথা। ওকে, ফাইন। A 5-year-old boy presents with spontaneous joint bleeding and increased activated। তো এখানে একটা 5 বছরের বাচ্চা স্পন্টেনিয়াস জয়েন্ট ব্লিডিং নিয়ে দিয়েছে, এসেছে। এন্ড ইনক্রিজড এপিটিটি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস। আমরা যারা মেডিসিনে প্র্যাকটিস করি, এটা কিন্তু একটা টিপিক্যাল প্রেজেন্টেশন, বা মূলত মেডিসিনেও আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে না তা না, মেডিসিন ওয়ার্ডে তো পাওয়াই যায় জয়েন্ট ব্লিডিং, হিমার্থ্রোসিস নিয়ে যে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, হিমার্থ্রোসিস নিয়ে আমরা জানি। এবং তাদের যখন ব্লাড টেস্ট করা হয়, পিটি এপিটিটি করা হয়, দেখা যায় যে তাদের এপিটিটি বেশি। এবং দিস ইজ এ কেস অফ হিমোফিলিয়া এ। খুবই বেসিক টাইপের কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট হলো যে হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি থাকে, যেটার জন্য আলটিমেটলি আমাদের প্রোলংড এপিটিটি পাওয়া যায়, রাইট? ওকে, এবং আমরা সবাই জানি যে হিমোফিলিয়াতে পিটি অ্যান্ড প্ল্যাটলেট ফাংশনস, প্ল্যাটলেট কাউন্টস আর নর্মাল। তো এইটা দ্বারা যাতে অনেকেরই, তারপরও অনেকেরই যাদের পড়ার মধ্যে যাদের পড়ার মধ্যে একটু গ্যাপ থাকবে, তারা এই যে হিমোফিলিয়াতে যে এপিটিটি প্রলং হয়, এইটা অনেকেরই হয়তোবা মাথার মধ্যে থাকবে না, তাদের জন্য এটা কনফিউশন অ্যারাইজ করবে। কিন্তু যারা মেডিসিন ওয়ার্ডে নিয়মিত কাজ করে, বা এটা খুব বেসিক পড়া যে ফ্যাক্টর 8 কমে গেলে এপিটিটি প্রলংড হবে, তাদের জন্য এই এমসিকিউটা খুবই সহজ। কিন্তু সহজ জিনিসটা এক্সাম হলে কঠিন হতে সময় কতক্ষণ লাগে। সো এটা একটা নর্মাল ডায়াগনোসিস ছিল। এরকম প্রশ্ন কিন্তু এত সহজ প্রশ্ন হলেও আসতেই পারে, রাইট? এবার এটার একটা ভাই ব্রাদার থেকে একটা প্রশ্ন করা হয়েছে। সেটা হলো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাইন্ডিংস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ ভন উইলিব্র্যান্ড ডিজিজ। নিচের কোনটা ভন উইলিব্র্যান্ড ডিজিজের সাথে যায়? ওকে, এটা ভন উইলিব্র্যান্ড ডিজিজের কনসেপশন যার ক্লিয়ার আছে, সে এটা সহজে উত্তর করতে পারবে। কিন্তু যার ক্লিয়ার নাই, তার এটা উত্তর করা কঠিন হয়ে যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, নর্মাল bleeding time will be increased, right? Deficiency of factor 9. Deficiency of factor 9 occurs in hemophilia B. Decreased von Willebrand factor level and prolonged prothrombin time. These are not true. The truth is, ভন উইলিব্যান্ড ডিজিজের মেইন ইস্যু যেটা, ভন উইলিব্যান্ড ডিজিজ যেটা মেইন ইস্যু, অ্যান্সার সেটাই হবে ভন উইলিব্যান্ড ফ্যাক্টর কমে যাওয়া। ডেভিডসনে দেওয়া আছে ডিরেক্টলি মেইন ঘটনাটা কোথায় ঘটে। সো দিস ইজ দ্য লাইন। আমাদের সাথে বোধহয় 2-3 জন জয়েন করেছে। ভাইরা যদি কখনো কিছু জানতে চান বা প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে হ্যান্ড রেইজ করতে হবে। আমি হেডফোন খুলে রেখেছি, আপনারা যদি মাইক আনমিউট করে কথা বলেন আমি হয়তো শুনতে পাবো না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জাস্ট ডিরেক্টলি হ্যান্ড রেজ করে প্রশ্ন করলেই হবে। ওকে, ফাইন। তো এখানে আমরা দুটো টপিক কভার করলাম। একটা ছিল প্যারাপ্রোটিনেমিয়া নিয়ে কয়েকটা প্রশ্ন আমি করেছি। তারপরে আমি চেষ্টা করেছি যে পিআরভি এবং মাইলোফাইব্রোসিস থেকে প্রশ্ন করতে। তারপরে আমার মনে হয়েছে যে ব্লিডিং ডিসঅর্ডার থেকে খুব কম মনোযোগ দিই আমরা, বা কম পড়ার চেষ্টা করি, সেখান থেকে দুটো প্রশ্ন করেছি আমি, একটা হিমোফিলিয়া থেকে, একটা ভিডাব্লিউডি থেকে। আমরা যাতে ডেভিডসনটাকেই গুরুত্ব দিয়ে এই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়ি। ওকে, এখনো এরপরে
এরপরে এই টপিক থেকে তো আমাদের প্রশ্ন এসেছে, এসিকিউ এসেছে, এমনকি এসবিএ এসেছে। এটা মেডিকেল হেমাটোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমি যদি বলি পরে যে প্রশ্নটা করা হয়েছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মোস্ট মানে মোস্ট, এখান থেকে আমি বিশ্বাস করি জুলাইতেও প্রশ্ন আসবে। টপিকটার নাম ডিআইসি টিটিপি অ্যান্ড হাস, রাইট, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। এখান থেকে প্রশ্ন আসলে আসবেই। দিস ইজ এতটা গুরুত্বপূর্ণ টপিক, স্যারদের এটা কেন জানি খুবই পছন্দ। তো আমাদের আবারও বলছি, আমাদের কিন্তু জানুয়ারি সেশনে এখান থেকে এসবিএ এসেছে, এসসিকিউ এসেছে। সেই জন্য এই টপিক থেকে বোধহয় 2 থেকে 3টা প্রশ্ন আমি করেছি। তো একটু যদি আমরা খেয়াল করি, 55-year-old মেল প্রেজেন্ট উইথ সেপসিস, শব্দটা দিকে একটু তাকাই, প্রেজেন্ট উইথ সেপসিস। আচ্ছা, এটা সাদা হলুদ কালারটা বেটার। মেল with sepsis presents with bleeding from the IV site, PTG, hypotension. Lab results show prolonged PT, prolonged APTT, and thrombocytopenia and increased D-dimer level. এখানে ডায়াগনোসিস চেয়েছে, এই জায়গাতে ডায়াগনোসিস চেয়েছে। এটা কি? এটা কি আইটিপি, এটা কি টিটিপি, নাকি হিমোফিলিয়া, নাকি ডিআইসি? তো যখনই একটা সেপসিসের কথা বলা হচ্ছে এবং সাথে অল পিটি এপিটিটি ইনক্রিজ, থ্রোম্বোসাইটোপেনিয়া ইনক্রিজ, ডিডাইমার, তো হিমোফিলিয়া আইটিপি এগুলো আসলে বাদ হয়ে যায়। থাকে আমাদের টিটিপি ডিআইসি হাস অপশনে, ওগুলো থাকলেই থাকার কথা। তো আমরা এটাকে কেন আইটিপি, কেন ডিআইসি দাগাবো, কেন এটাকে টিটিপি দাগাবো না? আমরা জানি যে টিটিপিতে একটা পেন্টার্ড থাকে, রাইট? এগুলোর সাথে একটা পেন্টার্ডের মধ্যে নিউরোলজিক্যাল একটা ম্যানিফেস্টেশন থাকবে। এই জায়গাতে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনটার কথা বলা নাই। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নাই, নাম্বার ওয়ান। টিটিপিটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ছাড়া টিটিপির সিনারিও তৈরি হবে না। এবারও একটা প্রশ্ন এসেছিল এবং সেটা নিয়ে কিন্তু বিতর্ক ছিল, যেটা কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নাকি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন না। সো নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন বলতে অ্যাকচুয়ালি আমাদের কগনিশন ইম্পেয়ার হচ্ছে কি হচ্ছে না, মানে আনকনসিয়াসনেস ডেভেলপ করে কি করে না। কিন্তু আমাদের যে প্রশ্নটা এসেছিল সেটাতে হেডেকের কথা বলা ছিল। এখন হেডেক এটা তো একটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। সেই জন্য অনেকেই বলেছে এটা উত্তর হবে, আমাদের যেটা গত সেশনে এসেছে, অনেকেই বলেছে উত্তর হবে আইটিপি, আবার অনেকেই বলেছে উত্তর হবে টিটিপি। তো যাই হোক, এইখানে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নাই এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে দিস ইজ এ কেস অফ, সরি আইটিপি বলতেছি কিনা, টিটিপি নাকি ডিআইসি। তো এটার উত্তর হবে দিস ইজ এ কেস অফ ডিআইসি, ইনক্রিজ ডি ডাইমার উইথ অল্টার্ড পিটি এপিটিটি থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, দিস ইজ আ কেস অফ, দিস ইজ আ কেস অফ ডিআইসি। তো ডিআইসি টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা জানি যে ডিআইসি তে কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, এটা বোধহয় আমরা এসবিএ তে প্রশ্নটা দিয়েছিলাম। সেপসিস, ট্রমা, ম্যালিগন্যান্সি, অবস্টেট্রিক কমপ্লিকেশনস, এগুলো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এই সিনারিও দেওয়া থাকবে, অল্টার্ড এপিটিটি পিটি থ্রম্বোসাইটোপেনিয়া ইনক্রিজ ডিআইসি, এরকম দেওয়া থাকবে সেপসিস, ট্রমা, ম্যালিগন্যান্সি ব্যাকগ্রাউন্ডে। তাহলে এবং এটা ডিআইসি ব্যাকগ্রাউন্ড কমন প্যাটার্ন। ওকে, তো এখানে দেখে আরেকটা দিয়েছি আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যাবরেটরি ফাইন্ডিং বেস্ট ডিফারেন্সিয়েটস ডিআইসি ফ্রম টিটিপি। তো এটা একটা কমন টপিক, কমন প্রশ্ন, এখান থেকে এই প্রশ্ন কিন্তু ভবিষ্যতেও আসতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট, খুব ভালো একটা প্রশ্ন, কোনটা দ্বারা আমরা পার্থক্য করতে পারবো। তো আমরা এখানে একটু দেখি, ডিআইসি এবং টিটিপি দুটাতেই থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, সিস্টোসাইট হয়। ওকে, ডিআইসিতে মেইনলি প্রোলংড পিটিএপিটিটি হবে, যেহেতু কোয়াগুলোপ্যাথি কনজাম্পশন, এখানে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। টিটিপিতে এইটা নর্মাল থাকে, পিটিএপিটিটি ইউজুয়ালি নর্মাল থাকে। এবং ডি ডাইমার টিআইসিতে যেভাবে সবসময় বাড়ে, টিটিপিতে সবসময় নাও বাড়তে পারে। তো এখানে বেস্ট আনসার কোনটা? বেস্ট আনসার, দ্য আনসার ইজ সি। আমরা ডিআইসি টিটিপির যখন পার্থক্য পড়ি, সেই পার্থক্য থেকে প্রশ্নটা আসলে করা হয়েছে। তো এরকম প্রশ্ন কিন্তু এখন কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু স্যাররা করছেন। গত কয়েক বছর আগে থেকে, কয়েক বছর আগে যেমন প্রশ্ন হতো, গত সেশনে তো প্রশ্ন কঠিনই হয়েছে। আমি বলবো যে প্রিপারেশন আমাদের ভালো মতোই, আসলে ভালো মতোই নেওয়া উচিত। হয়তোবা পুরোপুরি এমআরসিপি স্ট্যান্ডার্ডের প্রশ্ন হচ্ছে না, বাট প্রশ্ন কিন্তু ধীরে ধীরে আসলে ভালোই হচ্ছে, এইটুকু বলবো আমি। রাইট, ঠিক আছে। এবার আর 28-year-old woman presents with fever। সো এখানে দেখা যাচ্ছে ফিভার এন্ড কনফিউশন এন্ড পারপিউরা। সো এটাতে কিছুটা বোঝা যাচ্ছে যে এখানে একটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের কথা বলা। ল্যাব টেস্ট শো থ্রোম্বোসাইটোপেনিয়া এন্ড সিস্টোসাইট এবং নর্মাল, যেটা আমরা মাত্র পড়লাম। একই টপিক থেকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে যাতে এই টপিক থেকে আর কোনো কনফিউশন না থাকে। সো আমরা দেখেই বুঝতে পারতেছি এখন যে দিস ইজ দ্য কেস অফ টিটিপি। পরের লাইনটা যদি নাও বলে দিত যে অ্যাডাম TS13 অ্যাক্টিভিটি
কমে গেছে, এটা যদি নাও বলে দিত, আমরা বলে দিতে পারতাম এটা টিটিপি, ডায়াগনোসিস নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু টিটিপির বেস্ট ট্রিটমেন্ট কোনটা, এটাই কিন্তু এরকম প্রশ্ন আসবে। এবছর কিন্তু এরকম এইরকম বেস্ট, নন বেস্ট এরকম প্রশ্ন এসেছে। তো টিটিপির বেস্ট ট্রিটমেন্ট বইয়ের মধ্যে দেওয়া প্লাজমা এক্সচেঞ্জ ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এবং এটাই অটো অ্যান্টিবডি গুলাকে রিমুভ করে এবং অ্যাডাম TS13 এর অ্যাক্টিভিটি রিপ্লেনিশ করে। তো পরীক্ষার জন্য আমি বলবো এই তথ্যগুলো, এই যে বেস্ট ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা, এটা শিখে ফেলা, দিস ইজ ইম্পর্টেন্ট। প্লাজমা এক্সচেঞ্জ, এটাকে আমি গুরুত্ব দিয়ে খেয়াল করতে বলবো, এটা ইম্পর্টেন্ট টপিক যেহেতু। তো আমরা এই টপিক থেকে 3টে MCQ সলভ করলাম, ডিআইসি এবং টিটিপি থেকে। আশা করি এই টপিক থেকে ভবিষ্যতে এই প্রশ্নগুলো থেকে হুবহু মিড টার্মে কমন চলে আসবে, বা এই রিলেটেড প্রশ্ন অ্যাটলিস্ট আমরা পাবো। ওকে, ফাইন। আমরা 17 নম্বরে যাই। 30-year-old woman with a history of 2 first trimester miscarriages and one stillbirth at 26 weeks is found to have positive anticardiolipin antibodies. She is currently having 8 weeks. She is currently 8 weeks pregnant. তো আমরা বুঝতেই পারতেছি দুইটা লাইন দেখা মাত্র যে দিস ইজ এ কেস অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এপিএস বা অ্যাপাস আমরা যেটাকেই বলি। এই লাইন দেখে তো বোঝাই যাচ্ছে এটা অ্যাপাসের কেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মিড টার্মের জন্য, অত্যন্ত মানে অত্যন্ত, প্রচন্ড ইম্পর্টেন্ট। যতটা গুরুত্ব দেওয়া সম্ভব এটা ততটাই গুরুত্ব দিয়ে এই টপিকটা পড়তে হবে। প্রশ্নটা করেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট টু ইমপ্রুভ দ্য আউটকাম অফ প্রেগনেন্সি। এটা কিন্তু ডেভিডসনে দেওয়া। আমরা কি ওয়ারফারিন দিব প্রেগনেন্সিতে, নাকি আমরা লো ডোজ অ্যাসপিরিন, লো মলিকুলার হেপারিন দিব, নাকি আইভিআইজি ট্রিটমেন্ট দিব, নাকি হাই ডোজ কর্টিকোস্টেরয়েড? এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং এটাতে আমি বলবো যারা ক্লাসটাতে আছি বা যারা ভবিষ্যতে দেখবো, এইটা ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করে ফেলা যে প্রেগনেন্সিতে অ্যাপাসের ট্রিটমেন্ট হলো যার কিনা রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি আছে, তাকে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন এবং লো ডোজ অ্যাসপিরিন দিব। আমি মনে রাখতাম AH, আমরা তাকে AH দিব প্রেগনেন্সিতে, ওয়ারফারিন কন্ট্রাইন্ডিকেটেড। এইটার জন্যই মূলত প্রশ্নটা করা। ঠিক আছে, লো ডোজ অ্যাসপিরিন এবং লো মলিকুলার হেপারিন এই থ্রোম্বোটিকের রিস্কটাকে কমায় এবং ইমপ্রুভ দ্য লাইভ বার্থ রেট। ডেভিডসন থেকে তুলে দেওয়া, ডেভিডসনে এইটাই দেওয়া এবং এইটা পরীক্ষায় আসবে। আপনি যদি সলভ করতে যান এই MCQটা একটা আমি বলবো যেটা একটা স্টার MCQ এই টপিক থেকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি একটু যদি, যারা আছি, রাসিফ ভাই আছেন এখানে। রাসিফ ভাই, আমি যে কথাগুলো বলছি আপনি কি মানে আমি কি আর কি ডিটেইল এক্সপ্লেইন করব? যদিও আমাদেরকে SCQ সলভ করতে হবে, এর চেয়ে বেশি এক্সপ্লেইন করার সময়ের সুযোগ তো হবে না। রাসিফ ভাই বা অনঘ ভাই আছেন, ফুয়াদ হাসান অনঘ ভাই, আপনারা যদি একটু রিভিউ দিতেন আর কি করলে ব্যাপারটাকে আরেক মানে আরেক কি করা দরকার, আপনারা যদি একটু আনমিউট করে বলতেন, যেহেতু আপনারা দুজন আছেন। বা আপনারা কি পরীক্ষাটা অংশ নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি না শুনতে ভাইয়া, পাচ্ছি। হ্যাঁ, এইভাবে হ্যাঁ, চলবে ভাইয়া। চমৎকার হচ্ছে। ভাইয়া থ্যাংক ইউ। পরীক্ষাটা থেকে অংশ নিয়েছিলেন? না, পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। আচ্ছা, ঠিক পরে আছে, আপনার প্রশ্নগুলো একবার পরবর্তীতে সলভ করে ফেলেন। রাসিফ ভাই কি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে, আপনি যেভাবে বলতেছেন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, জি। ওকে, গ্রেট। ওকে, ফাইন। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলবো যে এটা ডেভিডসন এই লাইনটা মার্ক করে রাখতে হবে, এবং এইটা থেকে এই লাইনটা ডিরেক্ট প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং আবারও বলছি যে এবছর যেটা ইস্যু হয়েছে, আমরা ওয়ারফারিন ছাড়া বাকিগুলো কিন্তু দিতেই পারি, বা হাইড্রোস কর্টিকোস্টেরয়েড আমরা দিতেই পারি, তাই না? আমরা যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজের আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, আমরা কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্টে কিন্তু স্টেরয়েড দিই। তো তাই না, আমরা যে কোনো STD হোক যাই হোক, আমাদের স্টেরয়েড তো আমাদের চয়েস অফ ড্রাগ থাকেই। কিন্তু ওই যে সবগুলোই ট্রিটমেন্ট বা সবগুলোই উত্তর হতে পারে, কিন্তু হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, কোনটা ডিরেক্টলি বইয়ে লেখা, এইগুলা কিন্তু এবার তো ইস্যু তৈরি করেছে পরীক্ষায়। তো যাই হোক, সেই জন্য এই প্রশ্নটা দেওয়া। একই রকম প্রশ্ন আরেকবার করা হয়েছে, আরেকটা করা হয়েছে, এই টপিকগুলো কিছুটা ইগনোর থাকে। 45-year-old man উইথ নো হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস অর স্মোকিং প্রেজেন্টস উইথ সাডেন অনসেট অফ স্ট্রোক। ইউজুয়ালি স্ট্রোকে তো আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজি, বাট এই পেশেন্ট ডিরেক্টলি প্রেজেন্ট করলো উইদাউট এনি রিস্ক ফ্যাক্টর। পরবর্তী ইনভেস্টিগেশনে দেখা গেল যে তার লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট
অ্যান্টিবডি পজিটিভ, অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডি পজিটিভ। তার মানে এটাও আসলে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের পেশেন্ট, স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করেছে, আর্টেরিয়াল থ্রোম্বোসিস নিয়ে প্রেজেন্ট করেছে। দ্যাটস গ্রেট। এই পেশেন্টের লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন কি হবে? তো আমরা সবাই জানি এপিএস এর অ্যান্টিকোয়াগুলেশনের চয়েস অফ ড্রাগ হলো ওয়ারফারিন। আমাদের ওয়ারফারিনটাই আমাদের চয়েস অফ ড্রাগ। তো দেখি, এই যে এপিএস এ মেজর কজ অফ এপিএস ইজ আ মেজর কজ অফ আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস ইন ইয়াং পেশেন্ট 45 ইয়ার। 45 ইয়ারকে কিন্তু আমরা ইয়াং বলবো, মানে less than 65 বা less than 60 ইজ ইয়াং। 45 ইজ ইয়াং স্ট্রোক, দিস ইজ এ কেস অফ ইয়াং স্ট্রোক, কোনো সন্দেহ নাই। এটা যে ইয়াং স্ট্রোক, ইয়াং স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট কজ এপিএস, আমরা সবাই জানি, রাইট? ওকে, তাহলে স্ট্রোক উইদাউট ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর শুড রাইজ আ সাসপিশন অফ এপিএস, অ্যান্ড ওয়ারফারিন যেটা আইএনআর থাকবে 2-3 ইজ আ প্রিফার্ড লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন। বইয়ের হুবহু লাইন, অ্যান্ড দিস ইজ প্রিফার্ড ওভার ডোয়াক্স। ঠিক আছে, ডোয়াক্স আর লেস ইফেক্টিভ, সো দ্য চয়েস অফ ড্রাগস উইল বি ওয়ারফারিন। আমরা কিন্তু বর্তমানে ডোয়াক্স দিতে খুব পছন্দ করি, বা আমরা ডোয়াক্সে কিন্তু বেশি প্র্যাকটিস করি। একটা সিভিএসটি নিয়ে আসলো, সেখানে কিন্তু আমরা ডোয়াক্স ব্যবহার করি, রাইট? বাট লো মলিকুলার ওয়েট হেপারিন খুব বেশি ব্যবহৃত হয়। বাট এই যে আর্টেরিয়াল থ্রোম্বোসিস এপিএসএ, এইটার ট্রিটমেন্ট কিন্তু ওয়ারফারিন উইথ টার্গেট আইএনআর 2-3, যেহেতু এটা ডিরেক্টলি দেওয়া। এই জিনিসগুলোতে আমাদের এগুলো আলাদা করেই মনে রাখতে হবে। এগুলো শুধু কনসেপ্ট দিয়েই যে কাজ হবে ব্যাপারটা তা না, এটাতে আলাদা করে এই তথ্যটা মনে রাখতেই হবে পরীক্ষায় যদি এটা দাগিয়ে আসতে চাই। ঠিক আছে, কিছু তথ্য আছে যেটা কনসেপ্ট দিয়ে পরীক্ষায় আর করে আসা সম্ভব হয় না, কারণ ওই তথ্যটা যেটা মনে থাকবে, শুধুমাত্র শুধু মনে থাকলেই আমরা ওটা উত্তর করে আসতে পারবো। তো এটা এরকমই একটা তথ্য, এই জন্য প্রশ্নটা তৈরি করে, এই জন্যই প্রশ্নটা দেওয়া। ওকে, ডান। আমরা পরের প্রশ্নে যাই। 65-year-old ম্যান প্রেজেন্টস উইথ প্যারেস্থেসিয়া, ওকে, নার্ভাস সিস্টেমের একটা নিউরোলজিক্যাল একটা সিমটম, ফ্যাটিক অ্যান্ড গ্লসাইটিস। আচ্ছা, একটা স্কিন, একটা নিউরোলজি, একটা ফ্যাটিক। ফ্যাটিক মানে হয়তোবা এখানে অ্যানিমিয়ার দিকে বোঝাচ্ছে। হিজ ব্লাড ওয়ার্ক শোজ এমসিভি 120-এর বেশি। এটা দেখার পর আর বাকি লাইনটা না বললেও চলে। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, ভিটামিন বি 12 লো, এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি পজিটিভ। তার মানে দিস ইজ এ কেস অফ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। এটা নিয়ে কোনো ইস্যু নাই, এইটা ইস্যু না। কিন্তু এই যে ইন্ট্রিনজিক ফ্যাক্টর পজিটিভ বলে দিল, তার মানে প্রশ্নটা আসলে করা হয়েছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির কারণটা কি। তো যখন ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি পজিটিভ, এটা একটা পানির মতো সহজ প্রশ্ন। কিছু প্রশ্ন আমি সহজই করেছি, কিছু প্রশ্ন একটু বইয়ের ভিতর থেকে করেছি, যাতে কেউ প্রশ্ন করলে আমাকে খুব বেশি গালি না দেয়, কিছু মার্ক পায়। কারণ খুব কঠিন হয়ে গেলে তো আমরা কিছুটা হতাশ বোধ করি। সো এটাতে আসলে বলার কিছু নেই, দিস ইজ এ কেস অফ পার্নিশিয়াস অ্যানিমিয়া। আমরা সবাই জানি যে পার্নিশিয়াস অ্যানিমিয়াতে ইন্ট্রিনজিক ফ্যাক্টরের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এটাতে আর সময় নষ্ট করব না। এখন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। হয় এটা থেকে এসবিএ আসবে, না হয় এটা থেকে এসিকিউ আসবে। আমাদের সময় এসিকিউ এসেছে, আগামীবার এসবিএ আসার চান্স অনেক বেশি। এই টপিক মানে মিড টার্ম পরীক্ষা হয়ে যাবে, হেমাটোলজি থেকে এই টপিক থেকে প্রশ্ন একদমই হবে না, আশা করা খুব কঠিন। ডিআইসি আর টিটিপি, প্যারাপ্রোটিনিমিয়া, ভিটামিন বি 12 প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক, প্রচন্ড। তো এই টপিক থেকে আরো একটা প্রশ্ন এই জন্যই করা হয়েছে যে হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ফাইন্ডিং, যেটা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে পাওয়া যায় কিন্তু ফলের ডেফিসিয়েন্সিতে পাওয়া যায় না। আমরা তো দুটাই জানি যে দুটাই কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজ, ফলের ডেফিসিয়েন্সি এবং ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, দুটাতেই তো মেগালোসাইটিক বা মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। কিন্তু কোনটা শুধুমাত্র ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে পাওয়া যাবে, ফলেটে পাওয়া যাবে না? ম্যাক্রোসাইটোসিস, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল বা হোমোসিস্টিন লেভেল বেড়ে যাওয়া, এই প্রত্যেকটাই এই প্রত্যেকটাই দুই জায়গাতেই পাওয়া যাবে। কিন্তু সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, দিস ইজ, এইটা সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, এইটা শুধুমাত্র ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্যই প্রযোজ্য। সেটা একটা তথ্য, হুইচ ওয়ান ইজ স্পেসিফিক টু ভিটামিন বি 12, দিস ওয়ান। এটা একটা তথ্য আমি চেষ্টা করলাম জানানোর। আশা করি এই তথ্যটা যারা পড়ি নাই মাথার মধ্যে রাখবো। ওকে, গ্রেট। দেন আমরা 25-year-old ওমেন, প্যালোর নিয়ে আসলো, জন্ডিস নিয়ে আসলো, ডার্ক কালার ইউরিন নিয়ে আসলো। প্যালোর অ্যান্ড জন্ডিস, যখনই অ্যানিমিয়া আর জন্ডিস একসাথে প্রেজেন্ট করে, আমরা তো বুঝতেই পারছি দিস ইজ এ কেস অফ দেন হেমোলাইটিক অ্যানিমিয়া। এইটুকু দেখে এইটুকু বলা যায়,
জন্ডিস অ্যান্ড প্যালোর। এখন এটা কোন ধরনের হেমোলাইসিস সেটা আমরা পরবর্তীতে যাব, রাইট? ডার্ক কালার ইউরিন, ডার্ক কালার বলতে জন্ডিস কালার আর কি, ডার্ক কালার ইউরিন। ওকে, ব্লাড ওয়ার্ক শোজ elevated LDH, increased indirect bilirubin, and decreased hepatoglobulin. Okay, great. Cum test is positive. Cum test positive. So যখন cum test positive বলে দিল এবং কুম টেস্ট পজিটিভ বলে দেওয়ার পর, তাহলে এটা একটা হেমোলাইটিক অ্যানিমিয়া তো প্রথম লাইনেই বোঝা গেল, এবং শেষ লাইনে আরো ক্লিয়ারলি বুঝে দেওয়া যাচ্ছে দিস ইজ এ কেস অফ অটো ইমিউন হেমোলাইসিস। কুমস টেস্ট পজিটিভ তো বাকিগুলাতে হবে না। তাহলে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেটাতে কুমস টেস্ট পজিটিভ হয়, এছাড়া আরো যে হেমোলাইটিক অ্যানিমিয়া আছে যেমন পারঅক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিনিমিয়া, সেইটাতে কিন্তু একই রকম ভাবে ডার্ক কালার ইউরিন হতে পারে, প্যালোর নিয়ে প্রেজেন্ট করতে পারে, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা G6PD একইভাবে করতে পারে, বাট দে আর কুমস টেস্ট নেগেটিভ। তাহলে এই যে ছোট্ট লাইনটা দিয়ে পার্থক্য, এই পার্থক্যটা এখানে ইম্পর্টেন্ট। হেমোলাইটিক অ্যানিমিয়াগুলোকে আমরা পার্থক্য করলাম লাস্ট লাইনে এসে, রাইট? এখানে যে অপশনস গুলো দেওয়া, সেই অপশনস গুলোকে আমরা চাইলেই পার্থক্য করতে পারবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো এটার সাথে এই হিসাবে আসলে আসবেই না, এই অপশনটা আসলে শুরু থেকেই অবসলিট। বাকি তিনটাতে পার্থক্য করছি কোন লাইনটা দ্বারা? কুমস টেস্ট পজিটিভ। অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া গুলা কুমস টেস্ট পজিটিভ। ঠিক আছে, ডান। তাহলে আশা করি এই তথ্যটা দিস উইল হেল্প, রাইট? ডান। এবার 22, a 19-year-old man presents with jaundice, splenomegaly and recurrent episodes of hemolysis. ওকে, গ্রেট। আমরা স্প্লিনোমেগালি টার্মটাতে একটু ফোকাস দিয়ে রাখবো। ওকে, গ্রেট। পেরিফেরাল স্মিয়ার শোজ স্ফেরোসাইট, গ্রেট। and osmotic fragility test is increased. হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এটা একটা ছোট বাচ্চার পড়া বা একটা ছোট বাচ্চার জন্য এমসিকিউ। এটা জাস্ট ডায়াগনোসিস দেওয়া হয়েছে, এই জন্য আমি দিয়েছি। চাইলে এটা আরেকটু গভীর থেকে প্রশ্ন করা যেত, করি নাই, কারণ এই টপিকটা আমরা অনেকেই পড়ি না। হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, এখানে প্রত্যেকটা কথার প্রত্যেকটা অর্থই আসলে এই যে এখানে যখন বলে দিল পিবিএফ স্ফেরোসাইট পেলাম এবং অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের রেজাল্ট হলো ইনক্রিজড ফ্র্যাজিলিটি, সেটা দ্বারাই বুঝতে হবে দিস ইজ এ কেস অফ হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিসে কি হয়, এখানে যে লাইনটা মনে রাখতে হবে, এখানে কিন্তু এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। আমরা যাতে এই লাইনটা একটু খেয়াল করি, নট ইন্ট্রাভাস্কুলার, দিস ইজ এ কেস অফ এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। ওকে, দিস ইজ এ কেস অফ এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস, সেই জন্য এখানে কিন্তু স্প্লিনোমেগালি হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে কিন্তু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে, সেটাতেও কিন্তু স্ফেরোসাইটোসিস পাওয়া যেতে পারে, ঠিক আছে? কিন্তু এইটাতে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়, সেই জন্য স্প্লিনোমেগালি। তো স্প্লিনোমেগালি, স্ফেরোসাইট, ইনক্রিজড অসমোটিক ফ্র্যাজিলিটি, অল সাকামস টু হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। বাকিগুলোর সাথে এইটা দিয়ে আলাদা করতে হবে। বা সিকেল সেলে তো সিকেল সেল পাওয়া যাবে, পিএনএইচ এ এরকম স্ফেরোসাইট পাওয়া যাবে না, বা অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টে বাড়বে না। তো এই তিনটা দ্বারা এই পার্থক্যটা করতে হবে। তো এটাকে আমি বলবো না যে খুব সহজ, বা পড়লে এটা আসলে খুব কঠিনও না। ডান। ওকে, একই টপিক থেকে, এটা স্যারদের প্রচন্ড প্রিয় টপিক, এবার হয়তো বা আমাদের বা প্রশ্ন আসেনি, কিন্তু বিসিপিএস এর অন্যতম ফেভারিট টপিক আমি বলবো, বিসিপিএস এর অন্যতম ফেভারিট টপিক হলো এই টপিকটা, পিএনএইচ। এটা থেকে প্রশ্ন আসবে। 30-year-old ম্যান, যে আসলো 30-year-old ম্যান, ডার্ক কালার ইউরিন ইন দ্য মর্নিং, টিপিক্যাল। এই লাইনটা শুনেই আমরা যারা মেডিসিন পড়ি, এই লাইনটা শুনেই আমরা জাস্ট বলে দিতে পারবো দিস ইজ এ কেস অফ পিএনএইচ, ডার্ক কালার ইউরিন ইন দ্য মর্নিং। এটা, এই লাইনটা টিপিক্যাল ফর পিএনএইচ, বা এইভাবেই শুরু হয়, রাইট? ফ্যাটিক অ্যান্ড থ্রোম্বোসিস অফ দ্য হেপাটিক ভেইন আর টিপিক্যাল প্রেজেন্টেশন। এরকম অসংখ্য কেস প্রেজেন্টেশন হয়েছে ডিএমসি তে। ফ্লো সাইটোমেট্রি শোজ CD55 and CD59 deficiency in the RBC. Great. Okay. এইটার প্যাথোফিজিওলজি কোনটা? তো কোনো সন্দেহ নাই, স্যাররাও জানে, বা এই প্রশ্ন যদি এরকম হয়, আমি জানি যে এটা আমরা সবাই বলতে পারবো যে দিস ইজ দ্য কেস অফ পিএনএইচ। তো প্রশ্নটা করেছে হুইচ ওয়ান ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ পিএনএইচ। পিএনএইচ আসলে কি ঘটনা ঘটে? ডিফিসিয়েন্সি অফ অ্যাডাম TS13, এটা তো আসলে টিটিপির প্যাথোফিজিওলজি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নো মানে নেভার। ইনক্রিজড প্ল্যাটলেট এগ্রিগেশন, না। আমরা তাহলে এটা আসলে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। যখন
আরবিসির গায়ে CD55 এবং CD59 থাকে না, তখন এই আরবিসি গুলা মোর প্রোন টু কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিস্ট্রাকশন, এবং এই আরবিসি গুলাকে কমপ্লিমেন্ট টার্গেট করে ডিস্ট্রাকশন করে, এন্ড দেয়ার ইজ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তো পিএনএ যখন আমরা পড়বো, ডেভিডসনে বোধ হয় একটা ছোট্ট প্যারায় সর্বোচ্চ 15টা লাইন লেখা, 15টা লাইনের সবকিছুই পড়ে ফেলতে হবে, আহ ওখান থেকেই লাইনটা তুলে প্রশ্নটা করা। সো উই আর নিয়ারিং টু কোয়েশ্চেন নাম্বার 24। আমরা অলমোস্ট শেষ করে ফেলছি, কারণ মাত্র 25টা প্রশ্নই পরীক্ষা নেওয়া হয়েছে। 24, a 10-year-old boy with sickle cell disease presents with painful swelling of the hands and feet, fever and anemia. সো আমরা সবাই জানি যে সিকল সেল ডিজিজে আহ, বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, রাইট? সেখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে, এইটা কোন কমপ্লিকেশন যেটা এই মুহূর্তে বাচ্চাটার হচ্ছে? পেইনফুল সোয়েলিং অফ দ্য হ্যান্ড, ফিট, অলসো দেয়ার ইজ ফিভার অ্যান্ড অ্যানিমিয়া। সো এটা কি স্প্লিনিক সেকোস্ট্রেশন ক্রাইসিস, নাকি অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, নাকি ড্যাকটালাইটিস, নাকি অ্যাকিউট চেস্ট সিনড্রোম? তো এটা আসলে যে কোনোদিন হেমাটোলজি পড়েনি, সেও এই লাইনটা পড়ার পর আর অপশনগুলা পড়ার পর চোখ বন্ধ করে বলে দিতে পারবে দিস ইজ এ কেস অফ ড্যাকটালাইটিস। এতটা সহজ হয়ে গেছে আসলে প্রশ্নটা। হ্যাঁ, বাট ঠিক আছে, প্রশ্নটার না হয় সহজ হয়েছে, কিন্তু আমি বলবো, আমি না হয় এইটা থেকে প্রশ্ন করেছি, কিন্তু আপনাদের এই কমপ্লিকেশন যে কোনো একটা ক্রাইসিস থেকে পরীক্ষায় দিয়ে দিবে। স্ক্লিনিক সেকুস্ট্রেশন হোক, বা অ্যাপ্লাস্টিক হোক, বা অ্যাকিউট চেস্ট সিনড্রোম হোক, সেখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় চলেই আসতে পারে। আমরা যখন সিকল সেল অ্যানিমিয়া পড়বো, ক্রাইসিস গুলাতে যাতে গুরুত্বপূর্ণ ফোকাস দিয়ে ক্রাইসিস গুলা আমরা পড়ার চেষ্টা করি। সো আমি দিস ওয়ার এই 24টা ছিল হেমাটোলজি থেকে, দিস 24 ওয়াজ ফ্রম হেমাটোলজি। যেহেতু আমাদের আরেকটা অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন ছিল, এখন ওই ট্রানজিশন মেডিসিন থেকে আসলে সত্য কথা গত বছর প্রশ্ন হয়নি, এবং আমি গত 5 বছর একটা প্রশ্নও পাই নাই। আমার চোখে পড়েনি, হয়তো বা থাকতে পারে, বাট আমার চোখে পড়েনি, এবং আমি আসলে এটা খুব একটা পড়েও যাই নাই। কিন্তু যেহেতু আপনাদের সিলেবাসে আছে, এখানে আমার মনে হলো যে দিয়েও দিতে পারে একটা প্রশ্ন, দিয়ে দিলে তো পরীক্ষার হলে আকাশ থেকে পড়তে হবে। তো আমার কাছে মনে হয়েছে দেখি একটা প্রশ্ন এখান থেকে করা যাক। এসএ কিউতে আমি আর করি নাই, বাট এসবিএ তে একটা প্রশ্ন করেছি। সেটা ছিল 7 বছরের একটা বাচ্চা, যার সে ফ্রিকুয়েন্ট লোটোমা ফ্র্যাকচারের শিকার হয়, প্রেজেন্টস উইথ ব্লু স্ক্লেরা অ্যান্ড শর্ট স্ট্রাকচার, অ্যান্ড ডায়াগনোস অ্যাজ এ কেস অফ অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এটা একটা রেয়ার ডিজিজ, রাইট? Their parents are now concerned about their future fracture risk. আমরা এই ফিউচার ফ্র্যাকচার রিস্ক, অস্টিওজেনেসিস ইমপারফেক্টায় আমরা কিভাবে কমাবো? ডেভিডসনের এই চ্যাপ্টারের অনেকগুলো টপিক দাও, তার মধ্যে এটা একটা আনকমন টপিক যেটা আমরা সাধারণত পড়ি না। এই বাচ্চাগুলোর বারবার লো ট্রমা ফ্র্যাকচার হয়, যেহেতু তাদের টাইপ 1 কোলাজেন, পরীক্ষা প্রশ্ন আসতে পারে গ্যাঞ্জামটা কোথায় থাকে, দ্য অ্যান্সার ইজ টাইপ 1 কোলাজেনে থাকে, সেই জন্য তাদের বারবার ফ্র্যাকচার হয়। আমরা কি করব? তো ফিউচার ফ্র্যাকচার রিস্ক কমানোর জন্য দ্য আনসার ইজ ইন্ট্রাভেনাস বিসফসফোনেট। আবারও বলছি, এইটা ডেভিডসনের ওই লাইনগুলো না পড়লে উত্তর করা খুবই কঠিন। এটা উত্তর করা খুবই কঠিন। মনে হতে পারে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিব কিনা, নাকি স্টেরয়েড দিব, নাকি ক্যালসিয়াম দিব। বইয়ে যেহেতু ডিরেক্টলি দেওয়া যে এইটা ফিউচার ফ্র্যাকচার রিস্ক কমাতে বিসফসফোনেট গুলা, বিশেষ করে প্যামিড্রোনেট এবং জলিড্রোনিক অ্যাসিড, এরা ভার্টিবাল কম্প্রেশন ফ্র্যাকচার কমায় এবং বোন ডেনসিটি বাড়ায়। তো জাস্ট এই তথ্যের মাধ্যমে যদি এই টপিকটার এই জিনিসটা জানা হয়, তাতেও আমি মনে করব যে ডিসি এর এই ক্লাসটা বা ডিসি এর এই এক্সামটা সার্থক। সো 25টা প্রশ্ন করেছি। আসলে হেমাটোলজি থেকে 200 থেকে 300 প্রশ্ন আপনার সলভ করা উচিত, যদি আপনি বা 200 থেকে 200 প্রশ্ন হেমাটোলজি থেকে একবার গো থ্রু করে যাওয়া উচিত, যদি হেমাটোলজিতে একটা কনফিডেন্ট অ্যাপ্রোচে যাওয়া যায়। আমাকে যদি বলা হয় হেমাটোলজির এসবি এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা, আরেকবার আরেকবার জাস্ট আমি রিক্যাপ বা রিভাইজ করে দেই। সবার শেষ থেকে শুরু করবেন, টিটিপি এবং হাস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে মাল্টিপল মায়োলোমা, ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবিলিনিমিয়া বা প্যারাপ্রোটিনিমিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মাইলোফাইব্রোসিস এবং পিআরভি,
ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। অ্যানিমিয়ার মধ্যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকেই মূলত হেমাটোলজির বেশিরভাগ প্রশ্ন আসে। বেশিরভাগ মানে বেশিরভাগ প্রশ্ন এগুলো থেকে আসে। লিউকেমিয়া বা লিম্ফোমা, লিম্ফোমা ইজ এ গুড টপিক। লিম্ফোমা থেকে এসবি এসে কিউ আসতে পারে, এসবিএ খুব বেশি কখনো আসতে দেখিনি। আর বাকি টপিকগুলো থেকে আহ, কিছু মিস হয়েছে, যেমন মাঝখানে যেগুলো বললাম হিমোফিলিয়া বা ব্লিডিং ডিসঅর্ডার, সেগুলো একটু পড়ে নেওয়া উচিত। তো এই তো, তো আমি মূলত সেগুলোকেই আসলে কাভার করার চেষ্টা করেছি। মূলত সেগুলোকেই আমি কাভার করার চেষ্টা করলাম। ঠিক আছে, আমি জাস্ট সেই টপিকগুলোকে কাভার করেছি, এবং আমি বলছি না যে এটা একটা আদর্শ প্রশ্ন, আদর্শ 25টা প্রশ্ন দেওয়া হয়েছে। বাট আমি প্রশ্নগুলো এইভাবে করার চেষ্টা করেছি ডেভিডসন বেসড করে, যাতে আপনারা যখন হেমাটোলজি ভবিষ্যতে পড়বেন, যেই টপিকটা পড়বেন ডেভিডসনের ওই টপিকটা যাতে কোনোভাবেই মিস না হয়। এবং একইভাবে ওই যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, শেষের দিকের এই টপিক, এটা বলতেই তো মিস করলাম, এখান থেকে তো প্রশ্ন আসবেই। বিশেষ করে অ্যান্টিকোয়াগুলেশন, আমাদের বেশিরভাগেরই কনসেপশনে বেশ গ্যাঞ্জাম থাকে অ্যান্টিকোয়াগুলেশনের। তো অ্যান্টিকোয়াগুলেশনের ওখান থেকে যদি কনসেপশন ক্লিয়ার নাও থাকে, ডেভিডসনের কয়েকটা তথ্য যেগুলো ডিরেক্ট এমসিকিউ আসতে পারে, সেগুলো যাতে আমরা মুখস্থ করে ফেলি। মানে না বুঝে মুখস্থ করা পরীক্ষার আগে কনসেপ্টকে ধ্বংস করলেও প্রতিভাকে অনেক সময় পরীক্ষায় সাফল্য নিশ্চিত করে। তো দিস ওয়াজ অল ফ্রম এসবিএ। 25টা এসবিএ আশা করি সলভ করা গেল। এখন 1 ঘন্টায় 25টা এসবিএ সলভ করেছি। এসএ কিউতে তো বিশাল বিশাল প্রশ্ন, 50 মার্কের, অনেকগুলো প্রশ্ন। তো আমি শুরু করছি। আমি জানি না যে কতটুকু শেষ করা সম্ভব হবে। আমরা সেশনটা 5টার মধ্যে শেষ করব যদি, লিমন তুমি আছো? লিমন আছো? জি স্যার আছে। ওকে, গ্রেট। তো লিমন, যদি কোনো কারণে আমি শেষ এখন না হয়, আহ, আহ, তো আমি ভাইয়ারা তো বেশিরভাগই যারা জয়েন করেছেন আমাদের সাথে সবাই রেকর্ড করেন। তো বাকি অংশটুকু আমি রাতে আরেকটা জুম সেশনে নিব। তো এখানে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বা ফুয়াদ ভাই বা আসিফ ভাই, তারা যদি তখন যুক্ত হতে চান হলেন, না হলে তারা এই অংশটুকু রেকর্ড দেখে নিবেন। হ্যাঁ, যদি একান্ত কারণ বড় আলোচনা যদি শেষ না করা যায়। ঠিক আছে লিমন, বুঝতে পেরেছি। জি ঠিক আছে স্যার। ওকে, গ্রেট, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমি শুরু করছি, কিন্তু তাড়াহুড়া করে করতে গেলে যেটা হবে সেটা হলো যে, আদৌ মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের আসলে খুব বেশি সময় থাকে না এতগুলো ক্লাস দেখার। আমরা যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি, আমরা যারা পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষার প্রিপারেশন নেই, এক্সাম দিতে পারলেই আমার মনে হয় যে অনেকটুকু, নিজে পড়তে বসতে পারলেই তো অনেকটা, অন্ততপক্ষে আমার তাই মনে হয়। তা আমি আদৌ জানি না যে এই ক্লাসটা অ্যাকচুয়ালি কতজন পরবর্তীতে দেখবেন, কিন্তু যদি একজনও দেখেন, আমি আসলে তাকেও চাই না যে সে ক্লাসটা দেখে তার মনে হলো যে দিস ওয়াজ এ টাইম ওয়েস্ট। তার যাতে এইটুকু মনে হয় যে এই ক্লাসটা দেখে আমি অন্ততপক্ষে পড়ার কিছুটা আইডিয়া পেলাম, এবং কয়েকটা তথ্য তো ক্লাসের মধ্যেই যাতে নতুন শিখে গেলাম, তার যাতে এইটুকু মনে হয়। সেই জন্য যতটুকু আমার মনে হবে যে আমি ডিটেইল আলোচনা করে আগাতে পারলাম, ততটুকু পর্যন্তই করব, 4টা 50 বা 4টা 55 পর্যন্ত। না হলে টেনে পুরো, এটা তো একটা সলভ ক্লাস, টেনে সলভ করে দেওয়া যায়, কিন্তু তাতে আমার মনে হয় যে সলভ ক্লাসের পরীক্ষার্থীদের সাথে প্রতারণা করা হবে। সেই প্রতারণাটুকু আমি করতে চাচ্ছি না। তো আমরা এখানে 50 মার্কের পরীক্ষা নিয়েছি। তো আমি, আপনারা যারা পরীক্ষা দেন নাই, পরীক্ষা যদি নাও দেন, প্রশ্নগুলো আমার সাথেই হোক বা নিজেরাই হোক সলভ করে নেবেন। তো এখানে বিসিপিএস তো এরকম থাকে, 4টা প্রশ্ন থাকে, 1 2 3 4, এবং প্রত্যেকটাতে 5টা করে প্রশ্ন থাকে। তো আমরা এখানে যেহেতু আহ, 50 মার্কের পরীক্ষা নিয়েছি, সেজন্য আমরা প্রশ্ন করেছি 2টা, প্রশ্ন 1 এবং প্রশ্ন 2, প্রশ্ন 1 এবং প্রশ্ন 2, রাইট। ওকে, তো প্রশ্ন 1 আর প্রশ্ন 2 করেছি, প্রত্যেকটার মধ্যে 5টা করে প্রশ্ন, প্রত্যেকটার মধ্যে এবিসিডি। তো আপনারা বিসিপিএস যখন পরীক্ষা দেবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খাতা থাকবে। প্রশ্ন 1 এর 5টা প্রশ্নের জন্য আলাদা খাতা, প্রশ্ন 2 এর 5টা প্রশ্নের জন্য আলাদা খাতা। তো এই খাতায় যে 5টা প্রশ্ন, সেটা দিয়ে আমরা শুরু করি। শুরু করা যাক। আবারও বলছি, প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক, ডিআইসি। 55-year old ম্যান, এই কালারটা ভালো না। A 55-year-old man admitted to the ICU with sepsis, with severe pneumonia. Over the past 24 hours, he develops bleeding from multiple sides, ecchymosis and hypotension. Laboratory finding reveals তার prothrombin time prolonged, fibrinogen কম, elevated D-dimer.
এইটা আমরা অলরেডি এসবিএস সলভ করে এসেছি। এসবিএস সলভের পর যে কারো কাছে এই সিনারিওটা, বা এসবিএস সলভ হোক না হোক, সবার কাছে এই সিনারিওটা, দিস ইজ দ্য টিপিক্যাল সিনারিও অফ ডিআইসি। এবং এটা যে টিপিক্যাল সিনারিও অফ ডিআইসি, এটা যদি আপনি নাও বুঝতে পারেন, পরের লাইনে দেখেন, প্রশ্নে দেখেন কি বলা হয়েছে। মেনশন 3 কমন ক্লিনিক্যাল কন্ডিশন অফ ডিআইসি, হুইচ কোয়াগুলেশন মার্কার্স আর ইউজ টু ডায়াগনোস ডিআইসি, হাউ উড ইউ ম্যানেজ a DIC patient, and very important, why should prophylactic anticoagulation be used cautiously in DIC? এইটা এইবারকার মিড টার্মের প্রশ্ন। এইবারকার জানুয়ারিতে এই প্রশ্নটা এসেছে, এইবারকার জানুয়ারিতে। হুবহু এটা না, কিন্তু এটার মতোই। এবং এটাই ছিল 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর না হলেও 3 বা 4-এ ছিল। অনেকেই কিন্তু লিখতে গিয়ে বিপদে পড়েছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ডেভিডসনের লাইন থেকে প্রশ্ন এসেছে। আমরা তো ডিআইসির উপর ওভারঅল একটা ধারণা নিয়ে যাই। পরীক্ষা এবার একদম দিয়েছে ডেভিডসন বেসড। তো আমরা এটার সলভটা দেখি। এটা একটা ডিআইসি, এটা নিয়ে তো কোনো অসুবিধা নাই। প্রশ্ন করেছে কমন ক্লিনিক্যাল কন্ডিশন যেটা ডিআইসি ট্রিগার করে, ডেভিডসনে দেওয়া কমন হলো সেপসিস, মোস্ট কমন। এখানেও তো দেখা যাচ্ছে সেপসিস। ট্রমা, কি কি ট্রমা? বার্ন বা ক্রাশ ইনজুরি, এবং ম্যালিগনেন্সি, লিউকেমিয়া বা সলিড টিউমার। এগুলো হলো কমন ট্রিগার অফ ডিআইসি। ডেভিডসনে একটা লাইনেই দেওয়া আছে, হুইচ আর দ্য কমন ট্রিগার, ওখান থেকে প্রশ্নটা করা। ডিআইসি তে আমরা কোন কোন কোয়াগুলেশন মার্কার টেস্ট করি, এইটাই পরীক্ষায় আসছিল। আইএসটিএইচ ক্রাইটেরিয়া, এটা কিন্তু একটা বক্স দেওয়া আছে, ডিআইসির ক্রাইটেরিয়া, ডেভিডসন একটা টেবিল। তো আমি যেহেতু হুবহু ওই প্রশ্নটা করিনি, আমি প্রশ্নটাকে এভাবে দিলাম যে কোয়াগুলেশন মার্কার আমরা কোনটা কোনটা দেখি। আমরা পিটিএ পিটিটি দেখি। তো এখানে যেটা বলা হয়েছে, হুইচ কোয়াগুলেশন মার্কারস আর ইউজড। তো আমরা যখন প্রশ্ন করব, আমরা কিন্তু জাস্ট এভাবেও লিখতে পারি, পিটি এপিটিটি, ফিব্রিনোজেন ডি ডাইমার, এফডিপি প্লেটলেট, আমরা এমনি লিখতে পারি। কিন্তু আপনি এমনি লিখলে স্যার যদি মনে করে 1-এর জায়গায় 0.5 দিবে, চাইলেই স্যার মনে করলেই দিতে পারে। কিন্তু যদি আমরা জাস্ট ইন্টারপ্রিটেশনটা লিখে দিই, ডিআইসি তে কি হয়, পিটিএ পিটিটি বেড়ে যায়। ফিব্রিনোজেন তো একটা কোয়াগুলেশন ফ্যাক্টর, এটা কনজাম্পশন হয়ে যায়, তার মানে এটা কমে যায়। এবং এফডিপি ডিডাইমার বেড়ে যায়। প্লেটলেট কমে যায়, প্লেটলেট গুলো ওখানে অ্যাগ্রিগেটেড হয়, কনজাম্পশন হয়ে যায় প্লেটলেটও কমে যায়। আমরা যদি তীর চিহ্ন দিয়েও দেখাই দেই যে এগুলো বেড়ে যায়, এটা কমে যায়, তাহলে মার্ক পাওয়ার সম্ভাবনাটা, ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর আমরা তো এটা একটা কমন টপিক, আমরা তো এটা জানি। যেটা আমরা জানি সেটা পরীক্ষার খাতায় লিখলে স্যাররা কখনোই মাইন্ড করবেন না। ঠিক আছে, ওকে। হাউ উড ইউ ম্যানেজ, তো এটা থেকেই আসলে প্রশ্নটা শেষ করে দেওয়া যেত। আমি এটাতে 2 মার্ক দিয়েছি। তো অনেক কিছু লেখার সুযোগ নাই, যেহেতু মাত্র 2 মার্ক, মেইন মেইন কথাগুলো লিখতে হবে। 1 নম্বর কথা, ডিআইসি যে ট্রিগার ফ্যাক্টর, সেইটাকে আমাদেরকে ট্রিট করতে হবে, অ্যান্টিবায়োটিক ফর দ্য সেপসিস। আপনি চাইলে শুরুতে এবিসিডি ম্যানেজমেন্ট, এবিসিডি রিসাসিটেশন, এই কথাটা লিখে নিতে পারেন, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। পরীক্ষার খাতায় বরং লিখবেন, এটাই আমি চাই, বা আমি নিজেও লিখেছি, যাতে আমার ভলিউমটা একটু বেটার হয়। অবশ্যই আমরা লিখবো, হ্যাঁ। কিন্তু আমি জাস্ট এইখানে মেইন মেইন পয়েন্টগুলো লিখেছি, যে এগুলো তো আমাদেরকে দিতেই হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, সাপোর্টিভ থেরাপি। যেহেতু প্লেটলেট কমে যায়, প্লেটলেট 20,000-এর নিচে কমে গেলে আমরা প্লেটলেট ইনফিউজ করব, বইয়ে এটাই দেওয়া। ডিআইসি তে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব কখন, যদি ব্লিডিং হয়, ব্লিডিং হলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, রাইট। ফিব্রিনোজেন যেহেতু কমে যায়, সেই জন্য ক্রায়ো প্রিসিপিটেট দেওয়া হয় ফিব্রিনোজেন কমে যাওয়ার জন্য। এবং হেপারিন দেওয়া যেতে পারে যদি নন ব্লিডিং ডিআইসি হয়। হেপারিন দেওয়া যেতে পারে ক্রনিক নন ব্লিডিং ডিআইসি তে। প্রত্যেকটা ডেভিডসনের কথা আপনাকে জাস্ট পরীক্ষার খাতে আপনি যতটুকু লিখবেন, প্রত্যেকটার জন্যই হয়তো বা 0.25 0.25 0.25 0.5 এভাবে মার্ক দেওয়া। যতগুলো পয়েন্ট টাচ করবেন 2 মার্কের মধ্যে ততগুলো মার্ক আপনি পাবেন। Why should prophylactic anticoagulation be used cautiously in DIC? ডেভিডসনের লাইন খুবই ইম্পর্টেন্ট। কশাসলি কেন প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন চুজ করব? কারণ ইন ডিআইসি তে হাই ব্লিডিং রিস্ক থাকে, কারণ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কমে যায়, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে। ঠিক আছে, তাহলে কখন আমরা অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করি, কোন সময়? যদি এটা, আমরা জানি ডিআইসি 2 রকম, একটা হলো ব্লিডিং ডমিনেন্ট, আর একটা হলো থ্রম্বোটিক ডমিনেন্ট। থ্রম্বোটিক ডমিনেন্ট ডিআইসি তে অ্যান্টিকোয়াগুলেশন করা হয়। এই প্রশ্নটা এবার আসেনি। এইবার প্রশ্ন এসেছে, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক, দ্যাট মিনস ট্রানিক্সামিক অ্যাসিড ইন ডিআইসি। এইটা এবার প্রশ্ন আসছিল। তো যারা ভালো করে
পড়ে যাই নাই, তারা এটাতে মোটামুটি একটা বড়সড় রোল লিখে দিয়েছি। আর যা তথ্যটা জানা, কনসেপ্টটা ক্লিয়ার, সে তো জানে ডিআইসিতে ট্রানিক্সামিক অ্যাসিড, ট্র্যাক্সিল এবং জ্যামিকের কোনো রোল নাই। যদিও ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলেও এখানে অ্যান্টি ফিব্রিনোলাইটিকের কোনো রোল নাই। স্যাররা মূলত এই প্রশ্নটাই করেছে, কারণ ডিআইসি তো ওয়ার্ডে পাওয়াই যায়, আইসিইউতে পাওয়াই যায়। ওই ব্লিডিং বন্ধ করার জন্য যদি আপনি অ্যান্টি ফিব্রিনোলাইটিক দেন, তাহলে কাজ হবে না। এই তথ্যটা আপনি আমি জানি কিনা সেটা জানার জন্যই স্যার এই প্রশ্নটা করেছে। তো যদি পরের বার এরকম কঠিন প্রশ্ন করে যে আপনি কি হেপারিন দিবেন ডিআইসিতে, দিলে কখন? থ্রম্বোটিক ডমিনেন্ট ডিআইসিতে, যেটাতে ব্লিডিং খুব মিনিমাম, সেটাতে ফার্দার থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য অ্যান্টিকোয়াগুলেশন করা যেতে পারে। জাস্ট এটা একটা হায়ার লেভেলের একটা ছোট্ট প্রশ্ন অ্যাড করা হয়েছে ডিআইসি টপিক থেকে, যাতে কেউ আপনাকে আটকাতে না পারে। আশা করি ডিআইসি টপিক থেকে যতই কঠিন প্রশ্ন হোক, এর বাইরে যাবে না। সো দিস ওয়াজ অল ফ্রম কোয়েশ্চেন নাম্বার 1। এই চিন্তা করে আমি এই প্রশ্নটা করেছি। কোয়েশ্চেন নাম্বার 2, কেন টিটিপি থেকেই করলাম? কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা থেকেই দেখবেন মিড টার্মে হোক, পরীক্ষায় প্রশ্ন থাকবেই। মিড টার্মে স্যাররা যদি কোনো কারণে ভুলেও যায়, তাহলে মিড টার্মের সাথে একই সাথে এফসিপিএস পার্ট 1 চলে, এমসিপিএস চলে, এফসিপিএস চলে। এখন তো সবার প্রশ্নের প্যাটার্ন সেম হয়ে গেছে, এরকম অসপি স্টাইল, ছোট ছোট ভাগে এসএকিউ স্টাইল। আমি নিশ্চিত এরকম এই প্রশ্ন ভবিষ্যতে আসতে যাচ্ছে। 40-year-old ওমেন, সে ফিভার এবং নিউরোলজিক্যাল সিমটম নিয়ে আসলো। যখনই এটা দেখবো, আমরা বুঝে যাবো দিস হেমাটোলজি থেকে প্রশ্ন হলে দিস ইজ এ কেস অফ টিটিপি। পিটিচি এবং অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে আসছে। ওকে, গ্রেট। হার ব্লাড টেস্ট শো থ্রোম্বোসাইটোপেনিয়া, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, ইলেভেটেড ল্যাকটেড ডিহাইড্রোজিনেস, পেরিফেরাল ব্লাডে সিস্টোসাইট পাওয়া যায়। আমরা জানি যে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা কমন ফাইন্ডিং হলো সিস্টোসাইট, রাইট? এখন স্যাররাও জানে যে এটা আপনারা সবাই ডায়াগনোস করতে পারবেন, দিস ইজ এ কেস অফ টিটিপি। সেই জন্য প্রশ্নটা সেখান থেকে করা হয়নি, প্রশ্ন করা হয়েছে টিটিপি ঠিক আছে, টিটিপির প্রাইমারি ডিফেক্টটা কি? টিটিপির প্রাইমারি ডিফেক্ট একটা এনজাইম যেটার নাম অ্যাডাম TS13, সেইটা কমে যায়। যাদের কমে যায় অ্যাডাম TS13 অ্যাক্টিভিটি, যাদের কমে যায়, তাদের এই ঘটনাগুলো ঘটে। কেউ যদি এইটা লিখে, দ্যাটস এনাফ। আর বইয়ে এই কথাটা লেখা আছে পুরো 2 পেজ জুড়ে, 2 লাইন জুড়ে, যে ডিফিসিয়েন্সি অফ অ্যাডাম TS13, যেটা কিনা একটা মেটালোপ্রোটিয়েজ, যেটা নর্মালি ভন উইলিয়ান ফ্যাক্টরকে ক্লিভ করে, রাইট? এটা যদি না থাকে তাহলে এটা যদি না থাকে তাহলে ক্লিভিংটা হয় না, পরবর্তীতে ইনক্রিজড প্লেটেল অ্যাগ্রিগেশন হয় এবং মাইক্রোভাস্কুলার থ্রোম্বোসিস হয়। টিটিপিতে তো মূলত থ্রোম্বোসিস হয়, মাইক্রোভাস্কুলার থ্রোম্বোসিস হয়, রাইট? এখন পরে প্রশ্ন করলো টিটিপি কিভাবে হাস থেকে আলাদা। অনেকগুলো পার্থক্য লেখা যেতে পারে, দুটা মূল পার্থক্য: টিটিপিতে নিউরোলজিক্যাল সিমটম থাকবে, মিনিমাল রেনাল সিমটম। হাসে তার উল্টা, হাসে নিউরোলজিক্যাল সিমটম অলমোস্ট থাকবেই না, হাসে মূলত রেনাল সিমটম থাকবে। ওকে, রেনাল সিমটম বলতে সিভিয়ার রেনাল ফেলিওর, এবং হাসের মূল যেটা ট্রিগার, সেই ট্রিগারটার নাম হলো শিগা টক্সিন প্রডিউসিং ইকোলাই, শিগা টক্সিন প্রডিউসিং ইকোলাই। তো এই দুটো পার্থক্য আপনি যদি লিখেন, এটাই হলো টিটিপি এবং হাসের মূল পার্থক্য। ওকে, এরপর বললো ল্যাবে আমরা কিভাবে টিটিপি কনফার্ম করব। ল্যাবে অ্যাডাম TS13 অ্যাক্টিভিটি যদি 10%-এর কম পাওয়া যায় এবং সেটার এগেনস্টে অটো অ্যান্টিবডি পাওয়া যায়, এই দুইভাবে কনফার্ম করা যায়। টিটিপি কনফার্মেশন কিভাবে করা যায়? অ্যাক্টিভিটি কম এবং অ্যাডাম TS13 এর এগেনস্টে অটো অ্যান্টিবডি পাওয়া যাবে, দুইভাবে। ডান। মেইন স্টেপ ট্রিটমেন্ট অফ টিটিপি, এটা আমি এসবিএ তেও দিয়েছি, এই প্রশ্নটা কিন্তু এসবিএ তেও দেওয়া। প্লাজমা এক্সচেঞ্জ, যদি মনে থাকে, এটা কিন্তু দেওয়া পরীক্ষায়, কিন্তু এখন এরকম এই লাইনটা ছাড়া যাই লিখেন মার্ক পাবেন না। প্লাজমা এক্সচেঞ্জ ছাড়া মেইন স্টেপ ট্রিটমেন্ট পরীক্ষায় আসলো, এইটা ছাড়া যত যাই লেখা হোক, প্লাজমা এক্সচেঞ্জ যতক্ষণ লেখা হবে না, কোনো মার্ক আসবে না, 1 মার্কের মধ্যে 0 পাবেন। 1 পেজ লিখলেও দ্য আনসার উইল বি 0। আচ্ছা, লাস্ট ওয়ান, রিফ্র্যাক্টরি টিটিপি, ডেভিডসনে এই লাইনটা দেওয়া। এখন এটা যে আমি তো আবারও বলছি, পড়াটা পুরাপুরি ডেভিডসন বেসড, এগুলো কিন্তু ডেভিডসন থেকে বানানো হয়েছে, আমি কিন্তু একটাও নিজে বানাই নাই। রিফ্র্যাক্টরি টিটিপির কি ট্রিটমেন্ট, একটু হায়ার লেভেলের প্রশ্ন, আমরা ইউজুয়ালি এটা পড়ি না, সারা দিয়ে দিতে পারে টপিকটা ভালো করে পড়ছি কি পড়ি নাই টেস্ট করার জন্য। রিফ্র্যাক্টরিতে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ হয়, যেটা কিনা ভন উইলিয়ান ফ্যাক্টরকে টার্গেট করে। এটার নাম ক্যাপ্লাসিজুমাব, এটার নাম
ক্যাপ্লাসিজুমাব। তাহলে এই নামটা কষ্ট করে মনে রাখতে হবে, একটা শব্দ লিখলে 1 মার্ক, এত কথা লেখার দরকার নাই। আপনি যদি শুধু ক্যাপ্লাসিজুমাবটা লেখেন, রিফ্র্যাক্টরি টিটিপি ট্রিটমেন্ট ক্যাপ্লাসিজুমাব, আপনার মার্কটা সিকিউর হয়ে গেল। ক্যাপ্লাসিজুমাব, দ্য মার্ক ইজ সিকিউরড নাও। তাহলে ডিআইসি এবং টিটিপি থেকে আমি আশা করব স্যাররা আমাদের মন রাখবেন একটা প্রশ্ন, তারা আমাদের জন্য করবেন। ওকে, ঠিক আছে, ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। 3 নম্বর প্রশ্নে আমরা একটু 3 নম্বর প্রশ্নে যাই। এগুলো থেকেই প্রশ্ন আসে, এগুলো থেকেই প্রশ্ন আসবেও। 35 বছরের মহিলা রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে আসলো, ডিভিটি নিয়ে আসলো, শুনেই বোঝা যাচ্ছে এটা একটা এপিএস, সেজন্য ডায়াগনোসিস তো চাই নাই আমাদের কাছে। তো এই পেশেন্টের আলটিমেটলি কোনো ব্লিডিং সিমটম নাই, কিন্তু এপিটিটি বেশি, তার লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, এই যে এটা তো এপিএস, এপিএস আমরা কি কি টেস্ট করি? ডেভিডসনেই বলা আছে কি কি ল্যাবরেটরি টেস্ট করা হয়। আমরা প্রত্যেকেই যারা মেডিসিনে ট্রেনিং করি, আমরা নিয়মিত যেগুলো পাঠাই বারডেম বা বিএসএম এর মতো করতে ঢাকায়, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি, এই তো, ঠিক আছে। এই কয়েকটা জিনিস তো আমরা, হোয়াট আর দ্য অটো অ্যান্টিবডিজ অফ এপিএস, এইটাই তো মূলত প্রশ্ন। তো এভাবেও বলতে পারে হোয়াট আর দ্য ল্যাবরেটরি টেস্ট, এই 3টে ল্যাবরেটরি টেস্ট। ক্লিয়ার? ওকে। প্রশ্ন করতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্টের এপিটিটি প্রলংড। এপিএস এ থ্রম্বোসিস হয়, এপিএস এ তো থ্রম্বোসিস হয়, কিন্তু সেখানে প্রলংড এপিটিটি কেন? এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। এই প্রশ্নটা যে এই প্রশ্নটা যে খুব দারুণ একটা প্রশ্ন ব্যাপারটা তা না, মানে একটু জটিল হয়ে গেছে প্রশ্নটা করতে গিয়ে, কিন্তু আমার মনে হয়েছে বই লাইনটা দেওয়া, স্যাররা তো এখন একটা প্রশ্ন করতেই পারে, এবং এই 1 মার্ক ছেড়ে দিয়ে আসলে আসলে তেমন যে খুব কিছু হয়ে যায় ব্যাপারটা তা না, এই 1 মার্ক ছেড়ে দিলে যে খুব কিছু হবে তা না। বলেছে যে এপিএস এ কিন্তু এপিটিটি প্রলংড হয়, তারপরও কেন থ্রম্বোসিস হয়, এখানে একটা, এই ঘটনাটা কেন ঘটে? প্যারাডক্সিক্যাল, এই উল্টা ঘটনাটা কেন ঘটে? এপিএস এ এই উল্টা ঘটনাটা কেন ঘটে? ঠিক আছে, লাইনটার অর্থ, ব্যাখ্যাটা দেওয়া এইভাবে যে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট ইন ভিট্রো এপিটিটি কে প্রলং করে। আমরা যে এপিটিটি টেস্ট করি, টেস্টটা আমরা কোথায় নিয়ে করি? টেস্ট টিউবের মধ্যে। টেস্ট টিউব মানে ইন ভিট্রো, এপিটিটি তো আমরা টেস্ট টিউবের মধ্যে টেস্ট করি। এই যে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, এটার একটা স্পেশাল ফিচার, এটা ইন ভিট্রো এপিটিটি কে প্রলং করে, কিন্তু এটা ইন ভিভো, তার মানে যখন এটা বডির ভেতরে থাকে তখন এটা প্ল্যাটলেট অ্যাডহেশনকে এনহ্যান্স করে এবং থ্রোম্বোসিস করে। আমরা তো জানি এপিটিটি প্রলং হওয়া মানে কি, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাওয়া। হিমোফিলিয়াতে যেটা হচ্ছে, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। কিন্তু এইখানে এপিটিটি প্রলং হওয়ার পরেও উল্টা ঘটনা কেন ঘটে? এইটার আসল কারণটা লুকিয়ে আছে এই এনজাইমের, এই অটো অ্যান্টিবডিটার অ্যাক্টিভিটিসে। এটা ইন ভিট্রো এপিটিটি কে প্রলং করে, বাট ইন ভিভো এটা থ্রম্বোসিস করে। তো এটা বইয়ে দেওয়া ছিল, আমি পেয়েছিলাম, ভাবলাম যে একটা প্রশ্ন করি, অন্ততপক্ষে আলোচনা করা যাবে, জ্ঞান বাড়ালেই বাড়ে, সেজন্য এই প্রশ্নটা দেওয়া। আমি বলবো না যে এত কঠিন প্রশ্ন ভবিষ্যতে আসবে, এটুকু বলবো না, বাট জেনে রাখাটা বুদ্ধিমানের কাজ। ওকে। যাদের রিকারেন্ট থ্রোম্বোসিস হয় তাদের জন্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি? আমি তো বললাম এই অংশটাতে আমরা কম গুরুত্ব দিই, আমরা যাতে এটা ভালো করে পড়ি। আগেই বলেছি যে এপিএস এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট কি। এপিএস এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ অলওয়েজ, আবারও বলছি, ওয়ারফারিন, লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন উইথ ওয়ারফারিন। যা রিকারেন্ট থ্রোম্বোসিস হবে তাকে লাইফ লং ওয়ারফারিন দিতে হবে, লাইফ লং ওয়ারফারিন। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। আইএনআর 2.5 থেকে 3.5 এই ক্ষেত্রে, রিকারেন্ট থ্রোম্বোসিসের ক্ষেত্রে। ওকে, ওকে, ঠিক আছে, এইটা দাও, এবং লো ডোজ অ্যাসপিরিনও দেওয়া যায় আর্টারিয়াল থ্রোম্বোসিস প্রিভেনশনের জন্য। ওকে, ডান। প্রশ্ন হতে পারে প্রেগনেন্সি রিলেটেড কি ইস্যু করে? হাউ ডাজ এপিএস ইনক্রিজ প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন? তো আমরা সবাই জানি, আমরা যখন গাইনি পড়তাম এমবিবিএস লাইফে, আমরা যখন গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স পড়তাম, তখন অবস্টেট্রিক্সে যে সকল কমপ্লিকেশন পড়তাম, সেই কমপ্লিকেশনগুলো এখানে কি হতে পারে? প্লাসেন্টাল থ্রোম্বোসিস, রিকারেন্ট মিসক্যারেজ, প্রিএক্লেমশিয়া, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিডাকশন, এই তো,
মানে বাচ্চা মরে যাবে, বাচ্চা বড় হবে না, প্রি এক্লেমসিয়া হতে পারে, ওই ঘুরে ফিরে ওই কথাগুলাই। এপিএস প্রেগনেন্সিতে কি কি করে? তো আবারও বলছি, এপিএস একটা খুব কমন টপিক। এখান থেকে অনেকভাবে স্যাররা প্রশ্ন করতে পারে। আমি যেটাতে ফোকাস করেছি, আমি একটা অন্যদিকে ফোকাস করলাম এই প্রশ্নে। আপনারা পুরো পুরো এপিএস টপিকটাই পড়ার সময় ভালো করে পড়বেন, যাতে যাতে আম, এখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক উত্তর করা যায়। মানে কেন গভীরভাবে প্রশ্ন করলাম, কারণ স্যাররা কিন্তু এখন ওই রচনা লেখা আর চান না। মানে আপনি অনেক কিছু লিখলেন, একটা গড়পড়তা মার্ক দিয়ে দিলে, এটা চান না। এখন এই যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এখানে লাইফ লং ওয়ারফারিন ছাড়া আপনি যাই লিখেন, আপনি মেইন মার্কটা আর কখনোই পাবেন না। এটাই ট্রুথ। ঠিক আছে? এখানে এই তিনটা অ্যান্টিবডি ছাড়া অসংখ্য টেস্ট করান। আপনি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করান, আপনি সিটি এনজিওগ্রাম করান, এমআর এনজিওগ্রাম করান, কিন্তু ল্যাব টেস্টে আমরা মূলত তো এই তিনটা অ্যান্টিবডি করি সবার আগে। রাইট? এই তিনটা যতক্ষণ না লিখবেন, মূল মার্ক আসবে না। বিসিপিএস এর কিন্তু এখন অনেক বেশি স্পেসিফাইড হয়ে যাচ্ছে, অনেক বেশি স্পেসিফাইড হয়ে যাচ্ছে তাদের অ্যাক্টিভিটিস গুলা, তাদের প্রশ্নগুলা। তো আমাদেরকেও পড়াটাকেও খুব স্পেসিফিক করে ফেলতে হবে, এইটুকুই শুধু বলতে পারি। ঠিক আছে? ওকে, ফাইন। এখানে প্রশ্নটা যেটা করেছি, 10-year-old বয় সাব সাহারান আফ্রিকা থেকে আসলো, রিকারেন্ট এপিসোড অফ সিভিয়ার বোন পেইন, জন্ডিস, স্প্লেনোমেগালি, 10 বছর কিন্তু। ব্লাড টেস্ট শোস সিকল শেপড রেড ব্লাড সেল। এইটা যখন বলে দিল, তখন তো আর আসলে এত কথা বলার কিছু নাই। বুঝাই যাচ্ছে দিস ইজ এ কেস অফ সিকল সেল অ্যানিমিয়া। এবং স্যাররাও জানে, এটা যে কেউ বুঝতে পারবে। তো আমিও বুঝতে পেরেছি যে এটা ডায়াগনোস করাটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু ভেতরে কতটুকু পড়া হয়েছে সেইটা টেস্ট করা হয়েছে। আমরা একটু তাকাই দেখি। প্রশ্ন করা হয়েছে, সিকল সেল অ্যানিমিয়াতে কোন মিউটেশন, কোথায় কোন হিমোগ্লোবিনে মিউটেশন হয়? রাইট? এবং সেটার ইফেক্ট কি, প্রশ্নটা একটু দেখি। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ মিউটেশন অফ হিমোগ্লোবিন? মিউটেশনের ইফেক্ট কি? সিকেল সেল অ্যানিমিয়াতে হিমোগ্লোবিনে একটা মিউটেশন হয়, সেটাতে কি গ্যাঞ্জাম লাগে? এটা কিন্তু ডেভিডসনের শুরুতেই দেওয়া প্যাথোফিজিওলজি। সিকেল সেল অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন এস তৈরি হয়। ওই হিমোগ্লোবিন এস গুলা তারা খুবই দ্রুত পলিমারাইজ করে আন্ডার লো অক্সিজেন কন্ডিশন। তারা দ্রুত অ্যাগ্রিগেটেড হয়ে যায়। ফলে ওই হিমোগ্লোবিন গুলা, ওই আরবিসি গুলা ভাস্কুলার অক্লুশন করে, ভাস্কুলার অক্লুশন করে সেখানে হিমোলাইসিস করে, এবং আলটিমেটলি হিমোলাইসিস হলে পরবর্তীতে অ্যানিমিয়া ডেভেলপ করে। দিস ইজ দ্য মেইন মেকানিজম। প্রশ্নটা এভাবেও করতে পারে, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ সিকল সেল অ্যানিমিয়া? প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে করলাম এইভাবে, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ মিউটেশন? মিউটেশনের ফলে হিমোগ্লোবিন এস তৈরি হয়, যেগুলো কিনা ফার্দার আরবিসি কে পলিমারাইজ করে। পলিমারাইজড আরবিসি গুলা মাইনিউট ক্যাপিলারিতে ব্লক করে, ব্লক করার ফলে সেখানে হেমোরেজ হয়, এবং হেমোরেজ হলে পরবর্তীতে অ্যানিমিয়া ডেভেলপ করে। দ্যাটস ইট। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ সিকল সেল ডিজিজ? সিকল সেল ডিজিজের কি কি কমপ্লিকেশন আছে, এটা একটা প্রশ্ন। ওই যে ক্রাইসিস গুলো আছে, প্রত্যেকটা নাম আপনাকে বলতে হবে। ভেসো অক্লুসিভ ক্রাইসিস, অ্যাকিউট চেস্ট সিনড্রোম, স্ট্রোক, অ্যাভাস্কুলার নেক্রোসিস, স্প্লিনিক ইনফার্কশন, ক্রনিক অর্গান ড্যামেজ। বা ডেভিডসনের যে ক্রাইসিস গুলো দেওয়া, এগুলাই মূলত দেওয়া, এগুলাই কিন্তু কমপ্লিকেশনে আমাদেরকে বসাই দিতে হবে। সিকল সেল ডিজিজের কমপ্লিকেশন পড়ে পড়ে নিতে হবে। এই যে ভেসো, এরপরে ভেসো অক্লুসিভ ক্রাইসিস, ওখানে একটা টপিক দেওয়া, প্রশ্ন করতে পারে এই ভেসো অক্লুসিভ ক্রাইসিস কে কে ট্রিগার করে। যে কোনো জায়গায় আপনি মেডিসিনের সব জায়গায় ট্রিগার কমনলি কারা কারা করে? সব জায়গায় ইনফেকশনকে পাবেন, মোটামুটি সব জায়গায়। ডিহাইড্রেশন লাগাই দেওয়া যেতে পারে। ঠিক আছে? হাইপোক্সিয়া, অ্যাসিডোসিস, কোল্ড এক্সপোজার, এটা 2-3 বার পড়লে যে কোনো ট্রিগারিং ফ্যাক্টর খুঁজে পাওয়া যায়। ওকে, ডান। এখানে হোয়াট ইজ দ্য রোল অফ হাইড্রোক্সিউরিয়া ইন ম্যানেজিং সিকল সেল ডিজিজ? ওকে, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে ডিরেক্ট লাইন, সেজন্য একটা প্রশ্ন করেছি আমি। হাইড্রোক্সিউরিয়া increases fetal hemoglobin F production, which inhibits sickling, reducing vaso-occlusive crisis and disease severity. এই প্রশ্নটা সিকল সেল ডিজিজ থেকে খুব বেশি প্রশ্ন এখনো বিসিপিএস করেনি, ভবিষ্যতে করতে পারে। করলে এইরকম প্রশ্ন যদি দেয়, কি হবে? এখানে আমি আমি মনে করি এখানে দুইটা অ্যাটিপিক্যাল প্রশ্ন আমি করেছি। একটা হলো ইফেক্ট অফ মিউটেশন, আর একটা হলো রোল অফ হাইড্রোক্সিউরিয়া। এই দুটা কিছুটা, আমি বলবো এই দুটো হলো কিছুটা অ্যাটিপিক্যাল প্রশ্ন। বাট হাইড্রোক্সিউরিয়া দিয়ে আমরা ট্রিট করি, আমরা যখন পড়ি সিকল সেল ডিজিজের ট্রিটমেন্ট, সেখানে হাইড্রোক্সিউরিয়া আমরা লিখে দিই। কিন্তু কেন হাইড্রোক্সিউরিয়া?
হাইড্রোক্সিউরিয়া কি করে? হিমোগ্লোবিন এফ তৈরি করে, যেটা সিকলিংটা কমায়, পরবর্তীতে ভেসো অক্লুসিভ ক্রাইসিসটা কমায়। ডান। এই তো, আমরা 1 নম্বরের লাস্ট প্রশ্নে চলে আসলাম। 1 নম্বরের লাস্ট প্রশ্ন, থ্যালাসেমিয়া থেকে প্রশ্নটা করেছি আমি। আমার মনে হয়েছে থ্যালাসেমিয়া থেকে এখনো এসে কিউ আসেনি, ভবিষ্যতে থ্যালাসেমিয়া থেকে এসে কিউ আসতে পারে, ভবিষ্যতে এখান থেকে প্রশ্ন আসতেই পারে, সেই জন্য একটা প্রশ্ন করা। আম, যদিও এটা খুব কমন টপিক না, কিন্তু এসে কিউ এর জন্য। 6 মাসের একটা বাচ্চা, 6 মাস, মেডিটারিয়ান ডিসেন্ট, সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসলো, বড় হচ্ছে না, এবং তার হেপাটোমেগালি আছে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে দেখা গেল হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেশি, অ্যাবসেন্ট হিমোগ্লোবিন এ। বোঝাই যাচ্ছে এটা একটা বিটা থ্যালাসেমিয়া মেজর। চাইলে এখান থেকে প্রশ্ন করা যায়। তো আমি প্রশ্নটা করেছি যাতে আপনারা যখন এই টপিকটা পড়বেন, বিটা থ্যালাসেমিয়া মেজরে যাতে সবকিছু পড়ে ফেলা হয়। তো দেখেন, আমি শুরুতে সেজন্য দিয়েছি হোয়াট আর দ্য কি ডায়াগনস্টিক ফিচার। হোয়াট আর দ্য কি ডায়াগনস্টিক ফিচার, বিটা থ্যালাসেমিয়া মেজরের কি ডায়াগনস্টিক ফিচার কি? আমরা কিন্তু থ্যালাসেমিয়ার অনেক কিছু পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় কি ফিচার্স গুলাই আমরা পড়ি না। তো এইগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে। প্রথম কথা, এটা একটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আমরা সবাই জানি। এবং থ্যালাসেমিয়াতে পিবিএফ এ কি পাওয়া যায়? টার্গেট সেল পাওয়া যায়, ডায়াগনস্টিক ফিচার যেহেতু। এক্স রে করলে কি পাওয়া যাবে? ক্রিউ কাট অ্যাপিয়ারেন্স স্কাল, তাই না? জায়গায় জায়গায় মনে হবে যে স্কালটা খাওয়া খাওয়া। হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, তাই না? ওকে। অ্যাবসেন্ট হিমোগ্লোবিন এ অন ইলেকট্রোফোরেসিস এবং হেপাটোস্প্লেনোমেগালি, এই কয়েকটা কি ডায়াগনস্টিক ফিচার, জাস্ট একটু মনে করায় দেওয়া। ওকে। Why is iron overload a major concern in patients with beta thalassemia major? বিটা থ্যালাসেমিয়া মেজরে আয়রন ওভারলোড কেন কনসার্ন? কারণ এই পেশেন্টগুলো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন পায়, এদের অলরেডি বডিতে আয়রন ডিপোজিশন হতে থাকে। এই আয়রন মূলত কোথায় জমা হয়? মূলত জমা হয় লিভারে, ফলে লিভার সিরোসিস হয়। তারপর জমা হয় কোথায়? হার্টে, ফলে কার্ডিওমায়োপ্যাথি হয়। এছাড়া গ্ল্যান্ডে জমা হতে পারে, এন্ডোক্রাইনোপ্যাথি হয়। সেই জন্য আয়রন ওভারলোড একটা কনসার্ন। ওকে। বিটা থ্যালাসেমিয়া মেজরের ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? আমরা তো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করি, কিন্তু যদি বলে যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি, অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এখানে কিউ সেল লেখা আছে, এটা স্টেম সেল হবে, লিখতে একটু ভুল করেছি আমরা। স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এইটাই অনলি পটেনশিয়াল কিওর। এটা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, রাইট? এবং একই প্রশ্ন আবার করা হয়েছে, আয়রন থেরাপি কেন দিব না? যদিও তার ব্লাড কম আছে, এটা একটা মনে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু আয়রন দিলে তোকে আপনি মেরেই ফেললেন। ওর তো অলরেডি বডিতে আয়রন ডিপোজিশন হবেই ভবিষ্যতে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের জন্য, সেজন্য ওকে আমরা আয়রন দিব না। এই তো। তাহলে 1 নম্বর প্রশ্নের আয়রন দিব না কেন, একই রকম প্রশ্ন দুইটা করা হয়েছে আসলে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি সেটা করা হয়েছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা আলোচনা করে ফেলেছি। আমরা 2 নম্বর প্রশ্নে এখানে 5টা প্রশ্ন সলভ করব। তো আমি যেটা বলেছিলাম যে আমি প্রশ্নগুলো যখন তৈরি করি, আমার মনে হয়েছে যে এই চ্যাপ্টার থেকে যেই টপিক থেকে প্রশ্ন আসা উচিত বা প্রশ্ন আসবে বলে আমার মনে হয়েছে পড়ালেখা মানে প্রিপারেশন নিয়ে মিড টার্মের, সেগুলোকেই আমি ফোকাস করার চেষ্টা করেছি। যেমন এই টপিকটা, মাল্টিপল মায়োলোমা, 65-year-old মেল, প্রেজেন্টস উইথ ব্যাক পেইন, রিকারেন্ট ইনফেকশন এন্ড ফ্যাটিক, ব্লাড টেস্ট রিভিল hypercalcemia, anemia, elevated serum protein level, বোন ম্যারো বায়োপসি শোস প্লাজমা সেল ইনফিল্ট্রেশন। তো এটা এই লাইনগুলো যে কেউ পড়ে বুঝতে পারবে দিস ইজ এ কেস অফ মাল্টিপল মায়োলোমা, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তো প্রশ্নগুলো আমি দিয়েছি এইরকম প্রশ্ন যেগুলো পরীক্ষায় সাধারণত স্যাররা দেয়। যেমন কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মাল্টিপল মায়োলোমা, ডেভিডসনে আলাদা করে দেওয়া আছে যে মাল্টিপল মায়োলোমা বলতে হলে কোনটা কোনটা থাকতেই হবে। হোয়াট আর দ্য স্কেলিটাল কমপ্লিকেশন, মাল্টিপল মায়োলোমার তো অনেকগুলো কমপ্লিকেশন আছে। পরীক্ষায় জাস্ট শুধুমাত্র এরকম স্কেলেটাল চাইতে পারে বা রিনাল কমপ্লিকেশন চাইতে পারে। মাল্টিপল মাইলোমা থেকে অনেকগুলো হতে পারে। এবং পোর প্রগনোস্টিক ফ্যাক্টরস, এটা কিন্তু এবছর এসেছে এডিপিকেডি থেকে, এডিপিকেডি এর পোর প্রগনোস্টিক মার্কার। তো এই প্রশ্নটা আগে এফসিপিএস এ মানে আমি দেখেছিলাম যে এটা ফাইনাল পার্টে একটা প্রশ্নে আসতে, এবছর সেটা কিন্তু মিড টার্মে এসেছে। এবং ধীরে ধীরে কিন্তু আসলে প্রশ্ন দেখে বলা কঠিন হয়ে যাবে যে কোনটা মিড টার্মের প্রশ্ন, কোনটা এফসিপিএস এর প্রশ্ন, এবং কোনটা আসলে কোনটা এমসিপিএস এর প্রশ্ন। কারণ টপিক একই, ওই টপিকের গভীর প্রশ্ন যে কোনো জায়গাতেই দিয়ে দিতে পারে। তো আমরা যখন গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, সেটার একদম গভীরভাবে যতটুকু জানা যায় চেষ্টা করবো জানার, আলটিমেটলি কাজে লাগবে। তো মাল্টিপল মায়োলোমার ক্রাইটেরিয়া আমরা সবাই জানি, দিস ইজ ক্র্যাব ক্রাইটেরিয়া, এটুকু আমরা সবাই জানি, রাইট? তো ক্র্যাব নামটা
ফুল মিনিং আমরা সবাই জানি ক্যালসিয়াম ইলেভেশন, তার মানে হাইপার ক্যালসিয়ামিয়া থাকে। আমরা এটা এক্সপেক্ট করি থাকবে। রেনাল ডিসফাংশন ফর আর, এ ফর অ্যানিমিয়া এন্ড বি ফর বোন লেশনস। তো দিজ আর দ্য কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ক্র্যাব, তাই না? এবং এটা কিন্তু মেনশনও করা আছে মূল বইগুলোতে ক্র্যাব ক্রাইটেরিয়ার কথা, এবং আমরা যখন মাল্টিপল মাইলোমা চিন্তা করবো ক্র্যাব ক্রাইটেরিয়ার কথাই বলবো। ডান। এরপরে স্কেলেটাল কমপ্লিকেশনস কি কি হয়? তো আমরা সবসময় জানি যে লো ব্যাক পেইন হয়। সেটা কেন হয়? কারণ অস্টিওলাইটিক বোনিলেশন হয়, সেখান থেকে লো ব্যাক পেইন হয়, সেখান থেকে ফ্র্যাকচার হতে পারে, এবং ফ্র্যাকচার হয়ে আলটিমেটলি স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে, এবং ভার্টিব্রাল কলাপস ডেভেলপ করতে পারে, ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে কলাপস। সো দিজ আর দ্য স্কেলেটাল কমপ্লিকেশনস। এই কয়েকটা যতগুলো পয়েন্ট আমরা লিখবো তত বেশি মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। সো পোর প্রগনোস্টিক মার্কার ডেভিডসন দুইটা দেওয়া আছে, বাট আমি আরো দুই তিনটা বই, বিশেষ করে এই উত্তরটা নিয়েছি, আমি বলে দিই, এটা এইচ এন সরকার থেকে। আমরা জানি যে মেডিসিনের লং কেসে একটা অপ্রতিদ্বন্দ্বী বই হলো এইচ এন সরকার স্যারের বইটা। তো সেখানে কিন্তু খুব সুন্দর করে এই প্রত্যেকটা পয়েন্ট দেওয়া, যে পোর প্রগনোস্টিক মার্কার কি কি। তো এখানে মনে রাখতে হবে, বইয়ে দেওয়া দুটা, একটা হাই বিটা টু মাইক্রোগ্লোবুলিন এবং লো অ্যালবুমিন। আমরা ইউজুয়ালি এই দুটাই বলি, কিন্তু ওইখানে আরো যেহেতু পয়েন্ট গুলো দেওয়া, এবং স্যারদের কিন্তু একটা প্রিয় প্রশ্ন আর কোনটা কোনটা আছে, লো হিমোগ্লোবিন, হাই ক্যালসিয়াম এট প্রেজেন্টেশন, ভিসকোসিটি, ইনক্রিসড এলডিএইচ এন্ড রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তো মূলত সবই কিন্তু হাই, লো হবে দুটা, একটা অ্যালবুমিন আর একটা হলো হিমোগ্লোবিন, মানে অ্যানিমিয়া থাকবে। মোটামুটি বিটা বিটা টু মাইক্রোগ্লোবিলিন কিন্তু বেড়ে যাবে, ক্যালসিয়াম বেড়ে যাবে, ভিসকোসিটি বেড়ে যাবে, এলডিএইচ বেড়ে যাবে, ইনফেকশন বেড়ে যাবে, সবই হাই। শুধু দুটা লো, এই লো দুটাও খুব গুরুত্বপূর্ণ, একটা অ্যালবুমিন আর একটা হিমোগ্লোবিন, এই দুটা কমে যায়। তো মাল্টিপল মায়োলোমা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমি কভার করলাম স্কেলিটাল অংশটুকু, প্রগনোস্টিক। ভবিষ্যতে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মায়োলোমা কিডনির মেকানিজম কি, বা কিভাবে মায়োলোমা কিডনি ডেভেলপ করে। তো সেই রিলেটেড প্রশ্নের জন্য আমাদেরকে পুরো টপিকটা A to Z পড়ে রাখতে হবে। ঠিক আছে? ওকে, গ্রেট। তো এর পরের প্রশ্নটা আমি করেছি লিম্ফোমা থেকে। আপনারা যদি পড়েন, লিম্ফোমা থেকে কিন্তু প্রশ্ন রিসেন্টলি হয়নি, কিন্তু হতেই পারে, কারণ আমাদের মানে আপনি যেখানে ট্রেনিং করেন, লিম্ফোমা বর্তমানে একটা খুবই কমন কেস। টিবির কেস যেমন কমন, ঠিক তেমনি লিম্ফোমা এখন, আমি নিশ্চিত না যে আগে থেকে এরকম ছিল কিনা, যেহেতু আমার ট্রেনিং পিরিয়ড খুব কম সময়ের, গত 3-4 বছর ধরে আমার মনে হয়েছে যে লিম্ফোমার কেস বাংলাদেশে অনেক বেশি বেশি ডিটেক্টেড হচ্ছে, এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক স্যারদের কাছে। তারা কিন্তু লিম্ফোমা থেকে অনেক, লিম্ফোমা কেস লং কেস তো থাকেই, এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। তো আর 25-year-old men presents with painless cervical lymphadenopathy, night sweat and weight loss। এইটুকু দেখে যে কেউ ভাবতে পারে দিস ইজ দ্য কেস অফ টিবি, হতেই পারে। বাট টিবিতে আমরা একটা পালমোনারি কমপ্লিকেশন অ্যাড করে দিই, সেটার নাম কি? কাফ, তাই না? পারসিস্টেন্ট কাফ। তো সেই কাফটা ছাড়া বাকিটা দেখে কিন্তু টিবির মতোই টিবির মতোই লাগবে। তো কাফ ছাড়া যদি এই প্রেজেন্টেশন দেওয়া থাকে, বুঝতে হবে এটা লিম্ফোমা। আর এর পরের লাইনে তো বলেই দিয়েছে যে লিম্ফ নোডে রিড স্টিনবার্গ সেল পাওয়া গেল। তো এখানে তো একটা বুঝাই যাচ্ছে দিস ইজ দ্য কেস অফ হজকিন লিম্ফোমা, এটাতে তো আর কোনো জ্ঞানজামের কিছু নাই। সো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক হিস্টোলজিক্যাল ফাইন্ডিং ইন হজকিন লিম্ফোমা? আসলে যেটা বলে দিয়েছে সেটাই আসলে আবার উত্তরে আমি দিয়েছি, যে ক্যারেক্টারিস্টিক হিস্টোলজিক্যাল ফাইন্ডিং অফ হজকিন লিম্ফোমা হলো রিড স্টিনবার্গ সেল। এগুলো কি জিনিস? এগুলা লার্জ বাইনিউক্লিয়েটেড বি সেল উইথ ওল আই অ্যাপিয়ারেন্স। এইটা যদি লেখা যায়, এটা তো আসলে পরবর্তীতে আমাদের লং কেসেই প্রশ্নটা ধরে। রিটেনে এত কিছু না লিখলেও চলে, আপনি যদি শুধুমাত্র লিখেন যে হিস্টোলজিতে আমরা রিড স্টিনবার্গ সেল পাবো, সেটা সেটা দিলেই আসলে হয়ে যায়। তো একটা প্রশ্ন হতে পারে যে এটা তো আসলে উপরেই লিখে দেওয়া, তারপর প্রশ্নে কেন দিয়েছেন? আমি জাস্ট দিয়েছি যে মানে আমরা এটাতেই স্টিক থাকি কিনা, নাকি আরো কিছু লিখি। তো এটা মেইন উত্তর কিন্তু এইটাই, হজকিন লিম্ফোমার জন্য এই রিড স্টিনবার্গ সেলটাই আসলে মেইন কথা। ওকে। তারপরে প্রশ্ন করেছে যে বি সিমটম বলতে কি বুঝো? আমি করেছি প্রশ্নটা ইচ্ছা করেই, যে আমরা অনেক সময় বি সিমটম বলি, কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে 1 মার্কের জন্য যে বি সিমটম গুলো আসলে কি। সো আমাদের যে কনস্টিটিউশনাল সিমটমস লাইক ফিভার, নাইট সোয়েট এন্ড আনইনটেনশনাল ওয়েট লস মোর দেন 10% ইন লাস্ট 6 মান্থস, এইটাকে আমরা বলি বি সিমটম। ঠিক আছে? ওকে। তারপরে হলো প্রিফার্ড ইমেজিং ফর স্টেজিং। একটা প্রশ্ন করেছিলাম যে হুইচ ইমেজ মডালিটি ইজ প্রিফার্ড ফর স্টেজিং, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটা ডিরেক্ট প্রশ্ন। এটা না জানলে কিন্তু উত্তর করা খুব কঠিন, যে স্টেজিং করার জন্য কোন ইমেজিংটা আমরা করব। বইয়ে ডিরেক্টলি লেখা আছে, এই লাইন থেকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারে। অনেক কিছু লিখে খুব একটা লাভ হবে না। পেট সিটি স্ক্যান ইজ টু অ্যাসেস নোডাল ইনভলভমেন্ট অ্যান্ড রেসপন্স টু থেরাপি। তো এই লাইনটা যদি ডেভিডসনে হুবহু দেওয়া, আমার মনে হলো যে একটু জিনিসটাকে একটু পয়েন্ট আউট করে দেওয়া,
পরীক্ষায় যদি কখনো আসে, যারা এই প্রশ্নটা সলভ করবে তারা যদি উত্তর করতে পারি। আর পরীক্ষায় আসলে এইটা প্রশ্ন আসবে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হজকিন লিম্ফোমার কি। তো আমরা তো এটা সবাই মনে রাখতে পারি, আমরা কিন্তু এটা ওয়ার্ডেও প্র্যাকটিস করা হয়, যদিও আমরা পেশেন্ট গুলোকে রেফার রেফার করে দিই হেমাটোলজিতে, বাট এটা কিন্তু আমরা মেডিসিনেও কমনলি প্র্যাকটিস করি বা কমনলি পড়ার চেষ্টা করি। সেটা কি? সেটা হলো এভিবিডি রেজিমেন্ট, রাইট? তো আমরা পরীক্ষা এভাবেই লিখবো, এবিভিডি রেজিমেন্ট। এবং এবিভিডির মধ্যে কি আছে? অ্যাড্রিয়ামাইসিন, ব্লিওমাইসিন, ভিনব্লাস্টিন অ্যান্ড ডাকারবাজাইন combined with radiotherapy. তাহলে what is the first line therapy of lymphoma, Hodgkin lymphoma? ABVD chemotherapy plus combined with radiotherapy. ABVD এর ফুল মিনিংটা সুন্দর করে লিখে দিলে এখানে যে 2 মার্ক আছে, 2 মার্ক পাওয়া যাবে। তো এবিভিডিটা লিখতে হবে, এটা যেহেতু বইয়ে ডিরেক্টলি ফার্স্ট লাইন থেরাপি হিসেবে দেওয়া, এটা লিখতে হবে। এখন পরীক্ষায় কিন্তু আমি যে প্রশ্নটা এখানে দিলাম, এই প্রশ্নটা কিন্তু অস্পিতেও আসতে পারে। অস্পিতে আসলে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট লিখে আসতে হবে। তো আমরা যখন পড়বই, আমাদেরকে যখন এটা আলটিমেটলি ওয়ার্ডে প্র্যাকটিস করতে হয়, এই কয়েকটা জিনিস আমরা যাতে সবাই মুখস্থ করে ফেলি, আমাদের যাতে এটা মনে থাকে। তো হজকিন লিম্ফোমা থেকে এবিভিডি, কনস্টিটিউশনাল সিমটমস, পেট সিটি এবং হিস্টোলজিক্যাল ফিচার মনে রাখার চেষ্টা করতে হবে। গ্রেট, ঠিক আছে। এরপরে আমি একটা ছোট্ট প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো কিন্তু গত বছর, গত সেশনে হয়নি, জানুয়ারি সেশনে হয়নি, কিন্তু তার আগের জানুয়ারি সেশন বা জুলাই সেশনে কিন্তু এরকম প্রশ্ন এসেছে। হ্যাঁ, শর্ট নোট বা সিঙ্গেল অ্যান্সার। আমরা তো ইউজুয়ালি এইটা আশা করি যে একটা প্রশ্ন হবে, উপরে একটা কেস সামারি দেওয়া থাকবে, দেন ওই রিলেটেড প্রশ্ন। কিন্তু মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে, এই ধরনের শর্ট নোট থাকতে পারে, এটা এইভাবেই পড়ে যেতে হবে। গত মাসে ছিল না, গত সেশনে ছিল না, তো সামনে থাকতে হবে। যেমন রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিপ্লেটলেট ড্রাগস উইথ এক্সাম্পল অফ ইচ ইচ। এটাকে মনে হতে পারে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আমাদেরকে একটু প্রিপারেশন বা আমাদের যা প্রিপারেশন তা দিয়ে এগুলো উত্তর করা যাবে। অ্যান্টিপ্লেটলেট আমরা ওয়ার্ডে মুড়ি মুড়কির মতো ইউজ করি। প্রত্যেকটা স্ট্রোক পেশেন্টে, প্রত্যেকটা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে বা অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের পেশেন্টকে তো আমরা অ্যান্টিপ্লেটলেট ইউজ করি। সবচেয়ে কমনলি ইউজ করা হয় অ্যাসপিরিন, তারপরে ইউজ করা হয় ক্লোপিডোগ্রেল। এই দুইটা আমরা কমনলি ইউজ করি, রাইট? এছাড়া এছাড়া আমরা সাধারণত ইউজ করি না, বাট পরীক্ষার জন্য তো আমরা পড়বো সেটা, গ্লাইকোপ্রোটিন 2B3A এবং ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, সেগুলোর নাম যা জানতে হবে। কিন্তু এই শেষের পয়েন্ট দুইটা কিন্তু দুধ ভাত। মূলত আসলে এই দুইটা জানতে চাওয়ার জন্যই মূলত স্যাররা প্রশ্নটা করে। যেমন হয়তোবা এরকম আলাদা একটা প্রশ্ন আসেনি, কিন্তু আমাদের সময় কিন্তু প্রশ্ন এসেছে, জানুয়ারি সেশনে কিন্তু প্রশ্ন এসেছে যে একটা অ্যানাফাইলেকটিক শকের পেশেন্ট, হাউ উড ইউ ম্যানেজ, মেনশন টু মেনশন টু ফার্স্ট লাইন ড্রাগ and their mechanism of action, how they work। তো এটা কিন্তু অলরেডি প্রশ্ন আসছে, আমি কিন্তু সেটাই চেয়েছি এই জায়গায়, অ্যান্টি প্লেটলেট ড্রাগের মেকানিজম অ্যাকশন। আমি লাইনটাকে হয়তো বা যেভাবে প্রশ্নটা করেছি এভাবে নাও করতে পারে, একটা সিনারিও দিয়ে দিল যে একটা পেশেন্ট আসলো, একটা মনে হচ্ছে অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের পেশেন্ট, তাহলে হোয়াট অ্যান্টি প্লেটলেট ড্রাগ ইউ উইল ইউজ এন্ড হোয়াট ইজ দ্যার মেকানিজম অ্যাকশন, এইভাবে প্রশ্নটা করতে পারে। তো আমরা মূলত অ্যাসপিরিনটাই বলবো। অ্যাসপিরিনটা একটা কক্স ইনহিবিটর, আমরা সবাই জানি এটা সাইক্লো অক্সিজেনেস 1 পাথওয়েটাকে ইরিভার্সিবলি ইনহিবিট করে, এবং তার ফলে থ্রম্বোক্সেন A2 কম তৈরি হয়। ঠিক আছে, এটাই, এবং হুইচ ইনহিবিটস দ্য প্লেটলেট অ্যাগ্রিগেশন। আমাদের এগুলো ছোট্টবেলায় ফার্মাকোলজি পড়া, কিন্তু স্যাররা কিন্তু এগুলো টেস্ট করে। একইভাবে ক্লোপিডোগ্রেল, এটা কিন্তু P2Y12 রিসেপ্টরকে ব্লক করে প্লেটলেটের মেমব্রেনে, যেটা প্লেটলেটের এডিপি মেডিয়েটেড অ্যাক্টিভেশনকে ইনহিবিট করে, প্লেটলেটকে অ্যাক্টিভেট হতে দেয় না বাই ব্লকিং P2Y12। এখন এই লাইনটা আপনার যদি ব্রেনের মধ্যে না থাকে, আপনি এটা লিখতে পারবেন না, আর না লিখলে 0.25%, 0.50 মার্ক চলে যাবে। এই তো, তাহলে ক্লপিডোগ্রেল, প্যাসোগ্রেল, মূলত এই দুইটাই আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা যেহেতু বাকিটা ইউজ করি না, তারপরও লিখতে পারেন। আমরা ইউজ করি না, বাট এটা তো আসলে প্রোটোকলের মধ্যে আছে, যে গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিটর, সেগুলো যেমন অ্যাপসিক্সিমাব, টাইরোফিবান বা অ্যাপটিফ বা অ্যাপটিফিবেটাইড, এইগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া এছাড়া অ্যান্টি প্লেটলেট হিসেবে কিন্তু এই যে ডাইপাইরিডামল বা সিলোস্টাজল তারাও কাজ করে। বাট আবারও বলছি, 1 2 লিখলেই ফুল মার্ক পেয়ে যাওয়ার কথা, বা আমি হলে, আমি যখন খাতা কাটবো এই ফুল মার্ক এখান থেকে দিয়ে দিব, এরকম দিতে পারে। আচ্ছা, হেমাটোলজিতে
কারণ একটা তো টপিকই দেওয়া আছে ফার্মাকোলজি, হেমাটোলজির ফার্মাকোলজি যে একটা টপিক, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন এরকম করতেই পারে। এরপরে আমরা যদি দেখি, আরেকটা আমি শর্ট নোট দিয়েছি, লিউকেমিয়া থেকে প্রশ্ন যদি করে, আমরা সবাই জানি অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, দিস ইজ আ স্পেশাল টাইপ অফ লিউকেমিয়া, রাইট? এটা কি স্পেশাল টাইপ অফ লিউকেমিয়া এবং এটা আলাদা অ্যাটেনশন ডিজার্ভ করে। কেন? তো প্রশ্ন করেছিলাম যে এপিএমএল এর কোয়াগুলোপ্যাথি নিয়ে আপনি কিছু লিখেন। তো প্রশ্নটা আমি ওইটাই করেছি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট অফ এপিএমএল কোয়াগুলোপ্যাথি। তো আমার প্রশ্নটাই ওটা ছিল যে কি ট্রিটমেন্ট দিব আমরা। তো এটা কিন্তু একটা আলাদা ট্রিটমেন্ট, ইউজুয়ালি লিউকেমিয়াতে আমরা যেরকম ট্রিটমেন্ট দেই, এটা যেহেতু একটা আলাদা রেজিমেন্ট আছে, তো এইটা একটা আলাদা মনোযোগ, এটা একটা আলাদা সম্মান, আলাদা রেসপেক্ট আমাদের কাছে ডিজার্ভ করে। তো আমরা তো এটা পড়ি, ওয়ার্ডেও প্র্যাকটিস করা হয়, হেমাটোলজিতে রেফার করে দিলে তারা কিন্তু এই চিকিৎসাটাই করে। তো যেহেতু করে, আমরা পরীক্ষার খাতে সেটাই তুলে দিয়ে আসবো। তো আমরা সবাই জানি যে এপিএমএল হুইচ ইজ লিঙ্কড উইথ ডিআইসি, এখানে ডিআইসি নিয়ে প্রেজেন্ট করে এবং সিভিয়ার ব্লিডিং। তো এই পেশেন্ট গুলার মেইন স্টে অফ ট্রিটমেন্ট হলো আট্রা। আমরা পড়েছি সবাই পেপার ওয়ানে বা এফসিডিএস পার্ট ওয়ানের সময় আমরা সবাই পড়েছি, অল ট্রান্স রেটিনোয়িক অ্যাসিড, রাইট? দিস ইজ দ্য, এই লাইনটা লিখলেই কিন্তু ফুল মার্ক। এটা কি করে? এটা এই যে প্রোমাইলোসাইট এপিএমএল কে, প্রোমাইলোসাইটটাকে ম্যাচিউর গ্র্যানুলোসাইটে রূপান্তরিত করে, কনভার্ট করে এবং কোয়াগুলোপ্যাথিটা কমায়। এটাই মেইন, এটা লিখলেই অনেকটুকু মার্ক। এছাড়া যেহেতু এখানে ব্লিডিং ডায়াস্থেসিস থাকে, অর্থাৎ ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, সেই জন্য সেই জন্য আমরা ব্লিডিং কমানোর জন্য প্লেটলেট ট্রান্সফিউশন করতে পারি, এফএফপি দিতে পারি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি, রাইট? এবং যেহেতু ডিআইসি, যদি থ্রোম্বোসিস প্রিডমিনেন্ট ডিআইসি হয়, তাহলে হেপারিন দিতে পারি, যেটা আমরা ডিআইসির ম্যানেজমেন্টে পড়ে এসেছি। অ্যাকচুয়ালি সাপোর্টিভ ম্যানেজমেন্টটা ইজ নাথিং বাট ম্যানেজমেন্ট অফ ডিআইসি, একই জিনিস। এখানকার ইম্পর্টেন্ট জিনিসটা কি? এখানকার ইম্পর্টেন্ট জিনিসটা আট্রা, অল ট্রান্স রেটিনোয়িক অ্যাসিড, রাইট? ডান। এবার ডি নাম্বার প্রশ্ন। 50 বছরের একটা ওল্ড মেল প্রেজেন্ট উইথ আনএক্সপ্লেইনড ওয়েট লস, নাইট সোয়েট অ্যান্ড ইনলার্জ স্প্লিন, ব্লাড টেস্ট শো অ্যাবনর্মাল ব্লাড কাউন্ট, আ বায়োপসি রিভিল ফাইব্রোসিস ইন দ্য বোন ম্যারো। তো এটা মাইলোফাইব্রোসিস থেকে এসেছে এই প্রশ্নটা। মাইলোফাইব্রোসিস থেকে কিন্তু নিয়মিতই প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে আরো হতে পারে। তো আমরা এটা যাতে পড়ে ফেলি, এসবিএ তেও আমি দিয়েছিলাম, এখান থেকেও আমি বলবো পড়ে ফেলতে। তো এইটা তো মাইলোফাইব্রোসিস। এখানে তাকায় দেখেন, বলেছে হোয়াট আর দ্য টু আদার কন্ডিশন দ্যাট শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম মাইলোফাইব্রোসিস। তার মানে মাইলোফাইব্রোসিস এর ডিডি কি কি হয় সেটা জানতে চেয়েছে। এইরকম হাইপার ভিসকোসিটি সিনড্রোমের যদি কোনো পেশেন্ট থাকে, সাথে ফাইব্রোসিস পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় পাওয়া যেতে পারে? ওই মাইলোফাইব্রোসিস এর ভাই বোন যারা আছে তারা, তারা কারা কারা? এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া এবং পলিসাইথেমিয়া ভেরা। আমরা তো ওয়ার্ডে এই কাজটাই করি, এদেরকেই তো আলাদা করি, তাই না? এই লাইন দুটো আপনি যদি লিখেন, এখানে পুরোপুরি 1 মার্ক পাবেন। ঠিক আছে। এরপরে প্রশ্ন করেছি যে জ্যাক2 মিউটেশনের সাথে মাইলোফাইব্রোসিসের কি সম্পর্ক। বইয়ে এটা আসলে খুব সুন্দর করে দেওয়া, সেজন্যই প্রশ্নটা করা, যাতে এই টপিকটা আমাদের পুরোপুরি ভিতরের মধ্যে ঢুকে যায়। ওকে, ঠিক আছে। তো এই জ্যাক টু মিউটেশন হলে কি ঘটনা ঘটে? জ্যাক টু মিউটেশন হলে আনকন্ট্রোলড অ্যাক্টিভেশন অফ দ্য জ্যাক স্টেট পাথওয়ে, যেটা কিনা ইনক্রিজ প্রলিফারেশন অফ হেমাটোপয়েটিক স্টেম সেল করে। ইনক্রিজ প্রলিফারেশন অফ হেমাটোপয়েটিক স্টেম সেল, এই হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো যখন বেশি প্রলিফারেশন হবে, সেখানে আলটিমেটলি অ্যাবনর্মাল মেগাক্যারিওসাইট প্রলিফারেশন হবে, যেটা বেশি বেশি ফাইবার তৈরি করবে, ফলে ফাইব্রোসিস হবে এবং বোন ম্যারো ফেলিওর হবে। তো এরকম একটা মূলত, আসলে এখানে প্রশ্নটা প্যাথোফিজিওলজি জানতে চেয়েছে। স্যাররা কিন্তু এখন মাঝে মাঝেই এইরকম বেসিকে ফেরত নিয়ে যায়, এটার প্যাথোফিজিওলজি কি। তো আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে করলাম, জ্যাকটো মিউটেশনের সাথে মাইলোফাইব্রোসিসের কি সম্পর্ক। আমরা তো কথায় কথায় জ্যাকটো মিউটেশন করতে পাঠাই, আসলে কি সম্পর্ক? জ্যাকটো মিউটেশন হলে ফাইব্রোসিস ইনডিউস হয় বোন ম্যারোতে, যেটা বোন ম্যারোটাকে আলটিমেটলি ফাইব্রোস্ট করে ফেলে। ওকে, এবার রোল অফ বোন ম্যারো অ্যাসপিরেশন ইন দ্য ডায়াগনোসিস। এটা একটা প্রশ্ন করেছে যে বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা কেন করি। তো এখানে বোন ম্যারোতে প্রথম কথা হচ্ছে ড্রাই ট্যাপ পাওয়া যেতে পারে যদি এক্সটেন্সিভ ফাইব্রোসিস হয়। আর বোন ম্যারো বায়োপসি করে ড্রাই ট্যাপ না পাওয়া গেলেও ইনক্রিজড মেগাক্যারিওসাইট পাওয়া যেতে পারে, কোলাজেন ফাইব্রোসিস পাওয়া যেতে পারে। এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো বোন ম্যারো করে। তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, বই থেকে যেহেতু প্রশ্নগুলো হচ্ছে, আবারও বলছি, প্রশ্নটাকে মনে হতে পারে কেমন প্রশ্ন, কিন্তু স্যাররা কিন্তু এখন ডিপ ডাউন জাস্ট ডেভিডসনের লাইনটাকে একটা প্রশ্নে কনভার্ট করে। তো মাইলোফাইব্রোসিস টপিকটা যখন বলছি আবারও পড়তে হবে, তখন যাতে অবশ্যই আমরা
অবশ্যই যাতে আমরা এই আহ, খুব গুরুত্ব দিয়ে এটা পড়ি। ঠিক আছে, ডান। এবার ট্রিটমেন্ট অপশন অফ দ্য মাইলোফাইব্রোসিস। মাইলোফাইব্রোসিসের ট্রিটমেন্ট অপশন, যেহেতু এখানে অ্যানিমিয়া ডেভেলপ করে, ব্লাড ট্রান্সফিউশন করব। ব্লাড ট্রান্সফিউশন করলে আয়রন ওভারলোড হবে, আয়রন চিলেশন করব। ডান। জ্যাক টু ইনহিবিটর দিব, যেহেতু জ্যাক টু মিউটেশনে দিস ইজ দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট। রুক্সোলিটানিব, এবং দ্যাট রিডিউসেস দ্য স্প্লিনোমেগালি অ্যান্ড দ্য সিমটমস। রাইট, ওকে, done. What is the definitive treatment, curative treatment? Allogenic stem cell transplantation. So all the bone, all the blood related hereditary or bone marrow failure, সেটার মেইন স্টেপ ট্রিটমেন্ট কি বা ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এছাড়া হাইড্রোক্সিউরিয়া দেওয়া যেতে পারে, এবং যদি মেকানিক্যাল কমপ্লেক্স, যদি স্প্লেনোমেগালিটা সিমটোমেটিক হয় তাহলে স্প্লেনেক্টমি করা যেতে পারে। এগুলো প্রত্যেকটি ডেভিডসনের লাইন টু লাইন দেওয়া আছে। সাপোর্টিভ, জ্যাক টু, অ্যালোজেনিক, হাইড্রোক্সিউরিয়া, স্প্লেনেক্টমি। আপনি যে কয়টা লিখবেন সেই পরিমাণ মার্ক পাবেন। এগুলো 2-3 বার পড়তে পড়তে হয়ে যাওয়ার কথা। সো নাও উই কাম টু দ্য লাস্ট কোয়েশ্চেন। সো এরপরে আরো দুটো শর্ট নোট দিয়েছি আমি, কারণ এই শর্ট নোটগুলো কিন্তু হেমাটোলজি থেকে দিতেই পারে। হেমাটোলজি চ্যাপ্টারের একদম শুরুতে কিন্তু এগুলো সুন্দর করে দেওয়া আছে। তো স্যাররা মনে করতেই পারে, আমরা চলো একটু একে ট্রাই করে দেখি এ কতটুকু পড়ে এসেছে। তো ডায়াগনোসিসের বাইরে গিয়েও হেমাটোলজি থেকে এরকম প্রশ্ন হতে পারে, যেমন ট্রালি, খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফিউশন রিলেটেড লাং ইনজুরি। তো আপনি যদি কিছু নাও পড়েন, আপনি আসলে এটা তেমন লিখতেই পারবেন, নাম শুনেই তো সবকিছু বলে দেওয়া যায়, তাই না? দিস ইজ এ সিভিয়ার কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, রাইট? এটা তো বলেই দেওয়া যায়। এখানে গ্যাঞ্জামটা কি লাগে? এখানে তো দেখা যাচ্ছে অ্যাকিউট লাং ইনজুরি, তার মানে লাং এর রিলেটেড জিনিসপাতি হবে। হাইপোক্সিয়া, ডিসনিয়া, ফিভার, বাইল্যাটারাল পালমোনারি ইনফিল্ট্রেট উইদিন 6 আওয়ার অফ ট্রান্সফিউশন। এখানে এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যে ট্রালিটা কিন্তু উইদিন 6 আওয়ার ডেভেলপ করে। এখন জানতে হবে যে কেন এই ঘটনাটা ঘটে। এটা ঘটে ডোনারের যে লিউকোসাইট অ্যান্টিবডি, সেটা রিসিপেন্ট যার শরীরে রক্তটা ঢুকে তাকে অ্যাটাক করে। এইখানেই গ্যাঞ্জামটা। প্যাথোফিজিওলজি এইটাই মূলত, ডোনার অ্যান্টিবডি গুলা রিসিপেন্টকে অ্যাটাক করে, লিডস টু নন কার্ডিওজেনিক পালমোনারি ইডেমা অ্যান্ড অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস। রাইট? এটার ম্যানেজমেন্ট কি? সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাপোর্টিভ ম্যানেজমেন্ট, স্টপ দ্য ট্রান্সফিউশন ইমিডিয়েটলি, প্রোভাইড অক্সিজেন অ্যান্ড ভেন্টিলেটরি সাপোর্ট ইফ নিডেড, ডায়োরেটিক্স আর নট ইউজফুল অ্যাজ ইটস নট ডিউ টু ফ্লুইড ওভারলোড। এখানে তো আসলে ফ্লুইড ওভারলোড হচ্ছে না, এখানে দেয়ার ইজ ইনফ্লামেশন, দেয়ার ইজ ডিস্ট্রাকশন। আমাদেরকে আসলে ডিস্ট্রাকশনটা কাভার করতে হবে, এবং এটা কিন্তু সেলফ রিডিউস হবে, এটা সেলফ হিল হবে। আমরা যদি অক্সিজেন এবং ভেন্টিলেটরি সাপোর্ট প্রোভাইড দেই, আমরা যদি লাংসটাকে রেস্ট দিতে পারি, লাংসটার ফাংশন যদি আমরা কিছু সময়ের জন্য স্টপ, হল্ট করতে পারি, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাইট? এখানে আলাদা করে স্টেরয়েড বা এসবের রোল খুব একটা বলা হয়নি, বাট আমরা তো কমন প্র্যাকটিস ইউজ করি, তাই তো? ডেভিডসনে যতটুকু লেখা আমরা সেখান থেকেই আলোচনা করলাম। তো এটা এই বিষয়ে এরকম প্রশ্ন আসলে মার্ক তোলা আসলে খুব কঠিন না, মার্ক তোলা সহজ। তবে আবার একদিক দিয়ে বলা গেলে যে আপনি যদি 5-এ 5 পেতে চান, তাহলে এই ধরনের প্রশ্নে 2.5-এ 2.5 পাওয়া টাফ। কারণ যতই লিখেন, টালি বিষয়ে তো অনেক কিছু লেখা যায়। কিন্তু আমি বলবো যে মোটামুটি এক পাতা, এক পৃষ্ঠা জুড়ে যা যা মনে আসে খুব সুন্দর করে, সিমটম, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, মেইন স্টেপ ট্রিটমেন্ট, এইভাবে যত বেশি লিখবেন তত জিনিসটা সুন্দর হবে। তো এগুলো প্রশ্ন আসলে ব্যাপারটা সেই জন্য আরামদায়ক। তো ডোয়াক, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা থেকে একটা শর্ট নোট আমি দিয়েছি ইচ্ছাকৃতভাবে, যাতে এটা একটু পড়া হয়, এবং এরকম প্রশ্নের জন্য যাতে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। সো দিজ আর নিউয়ার ক্লাস অফ অ্যান্টিকোয়াগুলেন্ট দ্যাট ডিরেক্টলি ইনহেবিট স্পেসিফিক ক্লটিং ফ্যাক্টর। যেমন কয়েক রকম আছে, যে ফ্যাক্টর 10 এ ইনহিবিটর কারা? রিভারক্সাবান, এন্ডোক্সাবান, এপিক্সাবান। তা আমরা মূলত রিভারক সবচেয়ে বেশি ইউজ করি। রিসেন্টলি কিন্তু এন্ডোক্সাবানকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে, যে এন্ডোক্সাবান ইউজ করা হোক বেশি বেশি। এবং রিভারক্সাবানের সাথে কম্পিটিটিভ কম্পিটিটিভ স্টাডি গত সপ্তাহেই দেখলাম, যে ঢাকা মেডিকেল কলেজে একটা এটার উপরে সেশন হলো, এন্ডোক্সাবানের একটা প্রেজেন্টেশন হলো। তো এই তো। আর ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ডাবিগাট্রান আমরা খুব বেশি ইউজ করি না, বাট পরীক্ষার খাতায় তো লিখে আসতেই হবে। সো দিজ আর ডোয়াক, এন্ড দে হ্যাভ, why they are better, why they are preferred over warfarin। আপনি যদি সেটা লিখেন, সেটা স্যাররা খুশি হবে, কারণ এটা ভাইবা প্রশ্ন করবে। why you choose DOAC over warfarin? Because DOAC needs no INR monitoring, it has lower risk of benefit, a lower risk of bleeding, and it has fixed dosing and rapid onset of action. So এটা অ্যাকচুয়ালি আমরা কেন ডোয়াকে সুইচ করলাম? উই হ্যাড ওয়ারফারিন,
বাট হোয়াই আমরা এটাতে সুইচ করলাম, এই হলো কারণ যে নো নিড অফ আয়নের মনিটরিং, লোয়ার রিস্ক অ্যান্ড কুইক মেকানিজম, কুইক অ্যাকশন, ফিক্সড ডোজিং। কোথায় কোথায় ইউজ করা হয়? এনি কেস অফ প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিভিটি, রাইট? পালমোনারি এম্বোলিজম, regularly use that, and stroke in atrial fibrillation, right? তাহলে স্ট্রোক ইউনিটেও কিন্তু ইউজ করা হয়। সেটা কোথায়? যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্ট্রোক হয়, যে কোনো ধরনের থ্রোম্বোসিস বা যে ডিভিটিতে আমরা নিয়মিত ইউজ করি, সেটা ট্রিটমেন্ট এবং প্রিভেনশনে ডোয়াক্স ইউজ করা হয়, পালমোনারি এম্বোলিজম ইউজ করা হয়, এবং সিভিএসটি সেটা হয়তো বা লেখা হয়নি, ভেনাস সাইনাস থ্রম্বোসিস, শুধুমাত্র ডিভিটি লেখা হয়েছে, ভেনাস সাইনাস থ্রম্বোসিসেও কিন্তু ইউজ করা হয়। এই তো। তো এই প্রশ্নটা আপনারা আমার চেয়েও ভালো, আমি যে যতটুকু উত্তর লিখেছি আপনারা আমার চেয়েও বেশি বেশি অনেক বেশি লিখতে পারবেন চাইলে, বাট সময় কতটুকু অ্যালাউ করবে। আমি বলবো জিনিসটাকে একটু মানে গুছিয়ে লেখা। পরীক্ষার খাতে আমার মনে হয়েছে, আমি তো পরীক্ষা দিলাম, প্রেজেন্টেশন অবশ্যই গুরুত্ব বহন করে, যত সুন্দর করে লিখতে পারেন। আমরা তো ডাক্তার হওয়ার পরে সাধারণত ওই স্কুল লাইফে যেটা করতাম, কলেজ লাইফে যেটা করতাম, আমি তো দেখতাম যে প্রফের পর প্রফের সময় আর পোলাপান এটা করতো না। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি পরীক্ষার ক্ষেত্রে সুন্দর করে মার্জিন টানেন, সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান এগুলো লিখেন, এগুলো ছোট হলেও একটা ইমপ্রেশন ছেড়ে যায়। মানে এইটা মানুষ যতই বেশি হোক, দর্শন এর বিষয়টা থাকবে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা থাকবেই। তো আপনি যে শর্ট নোট যদি আসে, শর্ট নোট গুলোকে যদি আপনি সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট লিখেন, ডেফিনিশন, টাইপস এন্ড মেকানিজম, অ্যাডভান্টেজ, ইউজেস, এইভাবে লিখলেই দেখা যাবে শর্ট নোট যদি কখনো আসে, আপনি যদি ওই টপিকটা পড়া নাও থাকে, আপনি যদি 4-5টা পয়েন্টে পড়া, হয়তো পড়া নাই বলতে গত 6 মাসে পড়েননি, গত 2 মাসে পড়েননি, বাট এমবিবিএস যেহেতু করেছেন, এই টপিকের উপরে আপনার কিছু না কিছু জানা, এই কথাগুলো যদি লিখে আসেন সুন্দর করে গুছিয়ে, এখান থেকে একটা ভালো অ্যাভারেজ মার্ক আপনি অবশ্যই ক্যারি করতে পারবেন। তো দিস ওয়ার অল দ্যাট 50 মার্কস কোয়েশ্চেন। আমরা এখানে 10টা প্রশ্ন আলোচনা করলাম। হেমাটোলজি থেকে আরো অনেক রকম প্রশ্ন হতে পারে, কিছু টপিক তো আমি ইচ্ছা করেই অ্যাড করিনি, যেমন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি চাইলে অ্যাড করা যেত। আহ, আরো প্রশ্ন করার সুযোগ থাকলে আরো প্রশ্ন করতাম ভিটামিন বি12 থেকে। এবং আরো কিছু প্রশ্ন যেমন হিমোফিলিয়া টিমোফিলিয়া থেকে যদি এসবিএ তে কভার করেছি, সেগুলো আর এসিকিউতে আর কষ্ট করে আর আলাদা করে কভার করিনি। তো আমি মনে করি যে কেউ যদি হেমাটোলজির গুরুত্বপূর্ণ টপিক গুলা, বারবার আমি এতক্ষণ সেশনে অলরেডি কয়েকবার গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি কেউ ভালো মতো পড়ে যায়, হেমাটোলজি থেকে যে কয়টা এসবিই আসুক, যে কয়টা এসিকিউ আসুক, না পারার আসলে কোনো কারণ নাই, না পারার কোনো কারণ নেই। তো গুড লাক। যারা ক্লাসটা দেখলেন তাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, এবং আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি এই সেশনটা, প্রশ্ন সলভের সেশনটা শেষ করছি। আসসালামু আলাইকুম।